যতক্ষণ না সাহেব শুভরা এসে এখানেতে হ্যারে নাম করেছে, ততক্ষণ আমাদের হরিনামের প্রতি আকুতি জাগেনি। এইরকম একটা সময়তে দাঁড়িয়ে একজন যুগপুরুষ সমস্ত সমাজের নিজস্ব নিয়মগুলোকে ধরে ধরে ভাঙছেন, বারবার মেঝেতে মুখ ঘষছেন, বারবার পুড়ে যাচ্ছেন। পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রন্থিগুলো ছেড়ে যাচ্ছে। ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, যেভাবে নেকেড ফকিরকে অনশনে মরতে দাও বলেছিলেন, ওরকম বন্ধু একবারে পড়ে আছে, পড়ে থাক। মহাপ্রভু যুগ বিপ্লব শ্রী চৈতন্যকে আমরা ন্যাকা চৈতন্য বলে প্রচার করেছি। ওই রথের চাকায় কেউ প্রাণ বিসর্জন করলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয় না। একই সঙ্গে এই মানুষটার, অলক সামান্য পুরুষটার এবং এই মহাবিপ্লবীর যৌক্তিক মানসিকতার, যুক্তিবোধের অস্বীকার আমরা করতে পারবো না। অদ্বৈত আচার্যের কাছ থেকে এই বার্তাটা পাওয়ার পরে চৈতন্য নিজেকে ব্যর্থ বিপ্লবী এবং নিরর্থক সন্ন্যাসী ভাবতেই পারেন। সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাস, বিষ্ণু দে নোট বই লিখতেন। সত্য জ্ঞান গল্প আলোচনা, কিন্তু গর্ভে জ্ঞান থাকে না, আলোচনায় চোনাটাই বেশি থাকে। জয়দেব মুখোপাধ্যায়, তিনিও হারিয়ে গেলেন। এখন সেটাও হত্যার তত্ত্ব হতেই পারে। তো আপনিও লিখেছেন, প্রথম কথা হচ্ছে আপনার নিজস্ব, ভয় করেন? নমস্কার। সুভাষচন্দ্র বোস, লাল বাহাদুর শাস্ত্রী, এইদিকে সঞ্জয় গান্ধী, রাজীব দীক্ষিত, বিদেশে মাঝে মাঝে ব্রুসলি সম্বন্ধে শোনা যায়। তারপর রাউল ওয়েলেনবার্গ বলে সুইডিশ একজন ছিলেন, তিনি, মার্টিন লুথার কিংয়ের সম্বন্ধেও শুনতে পেয়েছি অনেক সময়। এনারা যখন চলে গেলেন আমাদের ছেড়ে, সবগুলোর পিছনেই একটা রহস্য, এবং সেই রহস্যগুলো আজ পর্যন্ত কিন্তু এর কোনো ডেফিনিট উত্তর আমরা খুঁজে পাইনি। যেমন নেতাজি নিয়ে এখনো চলে যে নেতাজির অন্তর্ধানটা কি হয়েছিল। এনাদের সবার আগে, তারও 2 শতাব্দী 3 শতাব্দী আগে আরেকজন এরকমভাবে অন্তর্ধান করেছিলেন। তার রহস্যটাও কিন্তু আজ পর্যন্ত উন্মোচিত হয়নি। কে, সেটা এখন বলছি না, সেটা কিছুক্ষণের জন্য সেই রহস্যটাও থাক। কারণ আজকে আমাদের সাথে যিনি কথা বলতে এসছেন, তিনি ওর উপরে একটা বই লিখেছেন, এবং সেটা তার একমাত্র পরিচয় নয়। তিনি অনেকগুলো বই লিখেছেন, অনেক জায়গায় কাজ করেছেন, অ্যাজ এডিটর, ম্যানেজিং এডিটর, এবং কর্পোরেট লাইনেও, একাডেমিক লাইনেও উনি অনেক কন্ট্রিবিউট করেছেন আমাদের জন্য। আজকে আমাদের সাথে আছেন দেবাশিস পাঠক। নমস্কার। তো এই যে নামগুলো নিলাম, এনাদের নিয়ে যখন কথা বলবো তখন তো অবশ্যই যেই নামটা নিয়ে কথা বলতে চাই, আপনার বই লিখেছেন আপনি, সেটা নিয়েও বলবো, কারণ ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কিন্তু সেইগুলো ছাড়া আজকে আমি যখন আপনি অ্যাওয়ার্ডের লিস্ট দেখি, তখন দেখি বেস্ট বেঙ্গলি বুক অ্যাওয়ার্ড, মধুসূদন পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সোপান সাহিত্য পুরস্কার, এই যে এতগুলো অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, সবচেয়ে কাছের কোনটা? সবচেয়ে কাছে সাম্প্রতিককালে না, আপনার মনের সবচেয়ে একটাও নয়, এক কথায় একটাও নয়। আর আমি একটাই শুধু সংযোজন করতে চাই অনিমেষ, সেটা হচ্ছে আপনার যে তালিকাটা শুনলাম, সেই অন্তর্ধান বা রহস্য মৃত্যুর তালিকায় একজন অনুল্লিখিত রয়ে গেলেন, দীনদয়াল উপাধ্যায়। হ্যাঁ, অবশ্যই।
সাম্প্রতিক ভারতে হতে পারা উচিত কিন্তু সবচেয়ে অবজ্ঞাত এবং অবহেলিত চরিত্র দীনদয়াল উপাধ্যায়। হ্যাঁ, অবশ্যই। তো ঠিক করে দেওয়ার জন্য না, ধন্যবাদ। ঠিক করার জন্য নয়, আমরা সাধারণভাবে ওকে বাদ দিয়েই কথা বলি। আর হ্যাঁ, কারণ আমাদের বাংলায় ওনার সম্বন্ধে নর্মাল লোকেদের কোনো ধ্যান ধারণা নেই, পরিচিতিটাই খুব কম ধ্যান আছে। ধারণাই নেই। সেটা খুব খারাপ, কিন্তু খারাপ হলে সেটাই। জানি না, কিন্তু অনুল্লিখিত থাকেন। আর আর একটা বিষয় যেটা যে প্রশ্নটা আপনি করলেন তার নিরিখে বলি যে এই সাহিত্য পুরস্কার পাওয়ার সঙ্গে ভালোবাসা, ভালো লাগার না, সত্যি কথা বলতে, টু বি অনেস্ট অ্যান্ড টু বি ক্যান্ডিড, এগুলো কোনোটাই ভালো লাগার জায়গা থেকে শুনতে খুব ভালো লাগবে যদি আমি বলি প্রতিটা পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয় ইত্যাদি ইত্যাদি। এগুলো এত ক্লিশে হয়ে যাওয়া শব্দবন্ধ যেগুলো আর প্রয়োগেও কোনো ইচ্ছা থাকে না। প্রথম এসে আমি বলতাম, কিন্তু ক্রমশ যেটা বুঝেছি, জেনেছি এবং একই সঙ্গে মেনেছিও, সেটা হচ্ছে এই অ্যাওয়ার্ডগুলো আমাকে পাঠকের কাছে পৌঁছতে সাহায্য করে না। বরঞ্চ আমি জানি না অতীতে কি হতো, কিন্তু সাম্প্রতিককালে এখন যে সময়ের মধ্যে দিয়ে, যে প্রতিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছে, সেই প্রতিবেশে, সেই বাস্তুতন্ত্রে এই অ্যাওয়ার্ড বা এই সম্মাননা আমাকে আলাদা কোনো বার্তা দেয় না এই জন্যই, কারণ তার সঙ্গে পাঠকের কোনো প্রত্যক্ষ সম্পর্ক, সংযোগ নেই। ওই পুরস্কার প্রদান আমার পাঠক উৎপাদন করে না, হ্যাঁ। আমার প্রকাশকের হয়তো পরিচিতি বাড়ায়। যদি দুটো বই বিক্রি হয়, এবং সত্যি কথা বলি, দুটো বই বিক্রি হওয়া মানে হচ্ছে গ্রন্থস্বত্ব, রয়্যালটি বাবদ কিছু অতিরিক্ত অর্থ প্রাপ্তি হতে পারে। কারণ সৌভাগ্যবশত, এটাও সাধারণভাবে আমি জানি যে বাংলা বাজারে এরকম সৌভাগ্য খুব সব কম সব হয়। সব লেখের হয় না, কিন্তু সৌভাগ্যবশত আমার যারা যারা এখনো পর্যন্ত পাবলিশার আছেন এবং বদি, তাদের মধ্যে একজন দুজন যারা তাদেরকে আমি হয়তো সাহায্য করার জন্য কিছু লিখেছি, তো তাছাড়া বাদবাকি যারা সকল স্টলওয়ার্ড, তারা কিন্তু ওই মানে অর্থমূল্যটি মারেন না, আত্মসাৎ করেন না। সেই পরিপ্রেক্ষিতে হয়তো কিছু আমাকে দেয়, কিন্তু সত্যি কি পাঠক পড়ে, বোঝে? তার থেকে বরঞ্চ অনেক বেশি, আপনি যদি এটাই বলেন না, তাহলে সত্যি কথা আমরা যদি বলি অ্যাওয়ার্ডেড হওয়া বরঞ্চ ওইখানে যেখানে এই যে বইটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই বইটা একটা সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়েতে, আমি জানি না এখনো হয় কিনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের রেফারেন্স বই হিসেবে পড়ানো হতো। ওইটা আমার কাছে প্রাপ্তি। কিন্তু আমার একটা কি জানেন তো, লোকে বলে যে এই বই কজন পড়ছে না পড়ছে, কিন্তু আমি দেখেছি যে আপনি যেরকম একটু ইতিহাস ভিত্তিক বই লেখেন, লোকে পড়ে। আমার অ্যাটলিস্ট আমি সেই সার্কেলে ঘুরি বলে হয়তো আমার একটু ভাল লাগে, কিন্তু আমি যাদেরকেই বলি তারা কিন্তু অনেক কিছু, কারণ আপনার এটা নিয়ে বসতে গেলে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে, এবং আমি যেহেতু নামটাম আমার একটা হয়তো রোগও আছে, রোগটার নাম জানি না, কিন্তু আমি নাম মাথায় কম থাকে, এর জন্য আমি ইতিহাসের কিছুতে না ঢুকতে পারি না, আমি ঘটনাগুলো জানি। ঠিক। তো সেইখানে কাউকে জিজ্ঞাসা করতে, এটা কিন্তু আমাকে, আমি যতখানি করলাম কিছু আমি জানি পারিবারিক সূত্রে, আর কিছু জিনিস এই মুখে মুখে, যেই না বললাম এটা করব, অনেকেই মুখে মুখে আমাকে অনেক কিছু দিয়ে গেল, ইনফরমেশন দিলেন, এবং তার মানে কি তারাও তো কোথাও পড়েছে। হ্যাঁ, 100বার। তো এইটা আমার খুব ভালো লাগে। আমরা একটা ধারণা হয়েছে কম, বাঙালিরা একটু কম বই পড়ছে আজকাল, কিন্তু সিরিয়াস বই, ভালো বই কিন্তু পড়ার পাঠক কিন্তু অতখানি কমেনি। না, আমি এটাও বলছি, এই যেরকম বলছেন না যে পাঠক তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমার চতুষ্পার্শ্বে আমি যা দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে, পাঠক তৈরি হচ্ছে, কিন্তু তারা সবাই কিন্তু বুক রিডার নয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে একটা নতুন ইউনিভার্সিটি গ্যালিওটের সঙ্গে তৈরি হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় থেকেও প্রচুর ছাত্র প্রতিনিয়ত উৎপাদিত হচ্ছে, এবং তারা সবাই বিদগ্ধ ছাত্র। হ্যাঁ, আমি এবার মাঝে মাঝে এগুলোকে মানে সত্য কথা বলতে একদম সত্যি, কোভিডের আগে পর্যন্ত আমার কোনো ফেসবুক ইত্যাদি অ্যাকাউন্টস ছিল না। আমার যে প্রকাশনা সংস্থা আছে, মানে আপনি যে বইটি আলোচনা করতে উঠে আসবে মনে হয়, সেই বইটির প্রকাশক যিনি, সেই প্রকাশনা সংস্থার নবীন কর্ণধার দীপ্তাংশু মণ্ডল, সে আমাকে প্রথম উদ্বুদ্ধ করে যে এবার তোমাকে একটা খুলতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট, নইলে তুমি পাঠকের সঙ্গে পরিচিত হবে না। এটা হলো একটা দিক। উল্টো দিকে আমাকে সব থেকে স্নেহ করেন, আমি তার অত্যন্ত স্নেহভাজন এবং অনুগ্রহ পুষ্টও বটে,
তিনি হচ্ছেন আমাদের সাম্প্রতিক কালের অন্যতম মানে পরিচিত কথা সাহিত্যিক প্রসিত গুপ্ত। আচ্ছা। প্রসিতদা আমাকে সবসময় নিবৃত্ত করেন এইরকম ফেসবুকীয় হোয়াটসঅ্যাপীয় আলোচনাবলিতে অংশগ্রহণ করতে। তার একটা বাক্য এই সুযোগে আমি বলে নিই, এটা আমার কাছে খুব ভালো লেগেছে বলে, কোট আনকোট, যখন তুমি একটা কি টিপলে অন্তত 1 টাকা রোজগার করতে পারো, তখন বেকার অতগুলো কথা ওই চণ্ডীমণ্ডপে বলে নষ্ট করো কেন? ঠিক কথা, ঠিক কথা। কিন্তু বলা হচ্ছে না, শুধু লিখতে হচ্ছে। ভালোই হলো এই কথাটা যখন বললেন, কারণ আমি প্রথম ওই বইয়ের ব্যাপারে ঢুকতে, আপনার বই তো অনেকগুলো, তার মধ্যে একটা কারণ আমি ওটা আমার খুব মানে ফেভারিট টপিক তো, এবং সেটা ওই যে বললাম পরিবার সূত্রেও কিছুখানি, তো সেই জায়গাটাতে আমি আসবো। কিন্তু তার আগে আপনি আপনার কর্মজীবনের একটা অনেক বড় সময় একাডেমিক রাইটিং এর উপরে কাটিয়েছেন। তো আমরা এখন দেখছি একাডেমিক রাইটিংটা একটু ট্রেন্ডে আসছে ক্যারিয়ার হিসেবেও, অনেককেই শুনছি আমি একাডেমিক রাইটিং করি। তো আগে যেমন একাডেমিক রাইটিংটা অতখানি গর্বের সাথে লোকে বলতো না যখন করতো, তারা ফিকশন লেখা কিংবা বই লেখাকে বেশি, কিন্তু পাঠ্যপুস্তক লিখছে কিংবা এই সংকলন তৈরি করছে, এইগুলো নিয়ে খুব বেশি আলোচনা হতো না। তো আপনার মতে এইটা এখন ক্যারিয়ার অপশন হিসেবে যতখানি যোগাযোগ রেখেছেন কিরকম? একদম, মানে দুটো কথা বলতে পারি এখানে। একটা হচ্ছে যে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে কথা বলি, এরকম আলোচনা তো সত্য কথা বলতে সাধারণত আমাদের ঘরোয়া আড্ডাতেও এরকম আলোচনা উঠে আসে না, এরকম বিষয়বস্তু উঠে আসে না। যার জন্য আমি বিষয়টা এত আগ্রহ পেলাম, সেটা হচ্ছে এই যে একাডেমিক বুক ইত্যাদি বলছেন, আমি খুব খারাপ করে বলছি এটা নোটবুক। এবং এই নোটবুকের হিসেবে নোটবুক রাইটার সবসময় আমরা জানি বি ক্লাস রাইটার, কিন্তু আমার জীবন দিয়ে আমি বলতে পারি, আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে, আমার স্মৃতির থেকে বলতে পারি, এই নোটবুকগুলোই কোথাও কোথাও আমাকে না সূত্র ধরিয়ে দিয়েছে। তারপরে সেই সূত্র ধরে এগিয়ে আমি খুঁজে পেরেছি অনেক কিছু। আমি দুটো বইয়ের নাম উল্লেখ করি। আমি জানি না আপনাদের ছোটবেলাতে আপনি ওই একই রকম বই পড়েছেন কিনা। বিভূতি চৌধুরী বা বি চৌধুরীর বাংলা নোট ছিল একদা। Once upon a time when there was meadow grove and stream and earth and every common sight to us seemed like a celestial light, সেরকম যুগেতে বি চৌধুরীর বাংলা নোট আমার মায়েরাও পড়েছেন। তার পরবর্তীকালে আমি পড়েছি আমার 10-12-এ, এবং আমি অন্তত এখানে বসে একজনের নাম করতে পারছি, সেটা হচ্ছে তার নাম একজন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সঙ্গে একই নামের দেবব্রত বিশ্বাস, এই ছেলেটি। কিন্তু এও আমার ছাত্র এবং সে পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিয়ান ছিল দেবব্রত। এই দেবব্রতও কেউ আমি বলাতে সেই নোট বইটা পড়তে উদ্বুদ্ধ হয়েছে। যখন আমি তখন স্কুল টিচার, আমি তখন মিত্র ইনস্টিটিউশন পড়াই। তা এই বইটায় আমি আজকেও আমার বলতে পারি, পূর্বরাগ বলে আমাদের সিলেবাসে একটা চণ্ডীদাসের পদ ছিল বাংলায়। এই পূর্বরাগে ওই বি চৌধুরীর নোটে কোথাও একটা সংজ্ঞা দেয়া ছিল, রতিরিয়া সঙ্গমাত পূর্বম দর্শন শ্রবণাদি যা দয়ালুন মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ ও সৌচ্চতে। কোন বয়সে পড়েছি আমি? আমার তখন 17-18, 16 থেকে 18-র মধ্যে পড়েছি উচ্চ মাধ্যমিক স্তরে। আমার এখন বয়স কত? 58। এই 40 বছরের মধ্যে আমি আর বইটা দ্বিতীয়বার পৃষ্ঠা উঠেছি না, কিন্তু আমার স্মৃতিতে রয়ে গেছে। ওইখানে আমি প্রথম জানলাম যে রূপ গোস্বামী উজ্জ্বল নীলকামণি বলে একটা গ্রন্থ লিখেছেন, বৈষ্ণব গ্রন্থ। পরবর্তীকালে পড়তে গিয়ে সেখান থেকে আমি অনেক কিছু পেলাম, জানলাম বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে, সেটা পরবর্তী কথা। কিন্তু সুতোটা ওখান থেকে কিন্তু কোথাও আঁশের মতন দেখা দিয়েছিল। এইটা নিখিল সুর, তিনি পরবর্তীকালে দেশ পত্রিকায় কিছুদিন আগেও ধারাবাহিকভাবে একটা ইতিহাস এবং ভারতের বাণিজ্য বিষয়ক একটা লেখা লিখছিলেন ধারাবাহিকভাবে। নিখিল সুর নোটবইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা পরে বলছি, মজা লাগবে শুনে।
কারণ এই প্রসঙ্গগুলো তো অন্যত্র ওঠে না। সব তো জ্ঞান গল্প আলোচনা, কিন্তু গর্ভে জ্ঞান থাকে না, আলোচনায় চোনাটাই বেশি থাকে, আলো আর পড়ে না। তো যাই হোক, তা সেখানেতে ওই নিখিল সুর একটা নোট বই লিখেছিলেন, জানেন, খুব ছোট্ট একটা সংস্থা থেকে, নোট বই না, ভুল বললাম, সরি, এরা ছোট্ট সংস্থা থেকে বই লিখেছিলেন, ইতিহাসের বই। কারণ নিখিলবাবুর ছেলে রক্তিম সুর, সেও পরবর্তীকালে হেমচন্দ্র কলেজের ইতিহাসের অধ্যাপক হয়েছেন। নিখিলবাবু ইতিহাসের মাস্টারমশাই ছিলেন। সেই বইতে আমি প্রথম জানি, ফুটনোটে লেখা, চৌরি চৌরা দুটো আলাদা থানা ছিল, দুটো আলাদা গ্রাম ছিল, দুটো মিলে থানা একটা, চৌরি চৌরা। আমরা যেটা চৌরি চৌরা আক্রমণ বলে ধরে নিই, সেটা কিন্তু আসলে দুটো। আচ্ছা, আমি এই প্রথম শুনলাম। আমি তো ওই বই প্রথম জানলাম। সেটা নিখিলবাবু, ওটা ওই ইতিহাসের একটা ফুটনোট হিসেবে লেখা ছিল। তা এইখানে পাঠ্যপুস্তকের মানে গুরুত্ব এবং গুরুত্বহীনতা দুটোই। আমি আরেকটা কথা বলি, আমি যখন নোট বই লেখা শুরু করলাম, আমার অনেক কম বয়সে, অনেক দিন আগে। সত্যি কথা বলতে, আই স্টার্টেড রাইটিং অ্যাজ আ নোটবুক রাইটার। সে যখন শুরু করলাম, তখন যার প্রণোদনাতে শুরু করলাম, তিনি বঙ্গবাসী কলেজের কমার্স ডিপার্টমেন্টের ডিন ছিলেন, ডক্টর অমলেন্দু মুখোপাধ্যায়। এই অমলেন্দু মুখোপাধ্যায় যেহেতু কমার্সের শিক্ষক, সেহেতু আমার স্ত্রীকে তিনি পড়াতেন। এই অমলেন্দুবাবু আমাকে প্রথম নোট বই লেখাতে নিয়ে এলেন কেন? সেটা হচ্ছে আমার স্ত্রীর স্বামী বলে আমি, কারণ আমার ছাত্রীর স্বামী, অন্য কথায়। আর একটাও ছিল, এত কথা বলছি যে প্রসঙ্গে, সেটা হচ্ছে অমলেন্দুবাবু আমার সঙ্গে প্রথম যোগাযোগ করিয়ে দিলেন একটা পাবলিশারে। তারা নোট বই করে, এবং আমার প্রথম দিকের লেখা নোট বই শুরু হলো সেখান থেকে, যে নোট বইগুলো বেরোতো এম সেন নামে। আর সেই পাবলিশার সুব্রত বাবু তার ঘরে বসে আমাকে একটা কথা বলেছিলেন, যে কথাটা আমি কখনো ভুলবো না। আমি জানি না তিনি এখন কোথায় আছেন, তিনি স্বর্গত কিনা, কিন্তু একবার দুবার আমার বাড়ি সরস্বতী পুজোতেও এসেছেন, সকন্যা এসেছেন, কোনোদিন ভুলবো না। উনি আমাকে বলেন, ওই যে পাশের ঘরে যান, দেখুন আপনি যেরকম কাগজে লিখে এনেছেন, ওরকম কাগজ বাঁধা আছে ওখানেতে। ওই লেখাগুলো কাদের জানেন? সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে। হ্যাঁ, নোট বই লিখতেন? বলো হ্যাঁ। স্টেটসম্যানে এদের সুধীনবাবু চাকরিও করতেন, বিষ্ণুদেও করতেন, টুকটাক ওখানে কাজ করতেন। আমার বাবার এখানেতে আমার সারা নোট বইও লিখতেন। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তা আমি জানি না সেই রকম স্তরের লেখক আজকাল আছে কিনা, এখনও তারা নোট বই লেখেন কিনা, এগুলো আমার জানা নেই। কিন্তু নোট বইয়ের যেটা ছিল, মানে যেটা যে অবজ্ঞার চোখে দেখা হতো, এখন সেটা কিন্তু অনেকটাই কেটেছেন। এখন তো যেটা একটা পজিটিভ, কারণ আগে কি ছিল, যেহেতু অবজ্ঞার চোখে, এর জন্য ওনারা যখন লিখতেন, ওনারা প্রকাশ করতেন না যে আমি নোট বই লিখি। কিন্তু এখন লোকজন মুক্তকণ্ঠে বলছে যে আমি একাডেমিক রাইটার, একটা ভালো নামও পাওয়া গেছে। একাডেমিক রাইটার সুন্দর নাম। আমি আবার নিজস্ব অভিজ্ঞতা একাডেমিক রাইটার বুঝতে অন্যরকম বুঝি, সেটাও বলছি অনিমেষ, সেটা আপনাকে বলছি পরে। তো যাই হোক, এই নোট বই লেখার ক্ষেত্রে এই যারা আসছেন, নতুন লিখছেন, আমার মনে হচ্ছে এই জায়গাটাও কমে যাচ্ছে। একটা ছোট্ট কথা বলি, কারণ এটা খুব ইন্টারেস্টিং টপিক, কিন্তু এটাতে আমরা বেশি দিন থাকলে আমার ওইদিকে চিন্তা হচ্ছে। এটা বলার আগে আমাদের এগুলো করতে না একটু সাহায্য করেন। হ্যাঁ, সবারই তো সবারকে নিয়ে চলতে হয়, ইকোসিস্টেম থাকে একটা। তো তাদের মধ্যে আছেন চকলেট অ্যান্ড হোয়াইট। আচ্ছা, এরা নতুন বাঙালি প্রতিষ্ঠান, নতুন শুরু করেছেন চকলেট বানানো। তো এর মধ্যে পাঠিয়েছেন আপনার 6টা ব্লক থাকে, তো এইগুলো দিয়েছে তার স্যাম্পল। তো আপনি শুনলাম কি আমার মধুমেহ আছে, ওটা ভুলে যান। আপনি যেটা শোনেননি সেটা জানেন, যে আমার স্ত্রী, তিনি ভীমচন্দ্র নাগ পরিবারের মেয়ে, এবং আমি এখনো সপ্তাহে খুব সংযমে চলি, জানেন তো। সেই জন্য বেশি, মানে সপ্তাহে না 8টা-9টা বেশি মিষ্টি খাই না। না, আমি হাসলাম অন্য কারণে। আমি এই গল্পটা তো খালি হাতে শুনে লাভ নেই। একদমই তাই। আমি তো আপনার সঙ্গে কথা বলতে বলতে এটা, মানে পরের বার যখন দেখা হবে তখন এই যে আপনি ভীমনাগের বাড়ির জামাই, সেটা ডেমনস্ট্রেশনে যদি বোঝান, তাহলে আমি খুবই ভালো লাগবে। আমি স্বাগত, আমার যে কোনো সময় আমার বাড়িতে
আর একটা কথা, মানে এটা মানে এখন দুঃখের সঙ্গে দিন খুলে দিচ্ছি। না ঠিক আছে, আমি এটা হচ্ছে আমি যেটা পেলাম সিঙ্গেল অরিজিন ইকুয়েডর, এটা হচ্ছে ওদের একদম ডার্ক চকলেট। ডার্ক চকলেট তো সবসময় হ্যাঁ, খুব আগ্রহের কিন্তু বিষয়। ওর মধ্যে অনেক কিছু আছে, মানে ওরা ফ্রুটস দিয়েও বানায়। তারপর না আমি বলছি অনিমেষ, একদমই দৈবক্রমে আপনার সঙ্গে আমার পরিচিতি এবং সাক্ষাৎ, তৎসত্ত্বেও এই কথাগুলো উঠে আসছে এবং বলছি। একটা যে ভিন্ন প্রসঙ্গে বলি, আমি একটা সময়তে না দিনে 22টা জল ভরা তালশ্বাস খেয়েছি, এরকমও হয়েছে। আমি ওই স্কুলেই পড়ি আর ব্যাস কি। ব্যাস। এবং আপনি যেখানে বাড়িটা, ওয়াও, এটাও আপনার সিম্পল অরিজিন ইকুয়েটেড। ও একসাথেই উঠেছে। ওকে, ভালোই নাইস হলো। ইট ইজ। আর আপনার আমার বাড়ি যেখানে, সেখানেও মানে আমাদের মিষ্টান্ন প্রতিষ্ঠানের এক্স্যাক্টলি ওইখানে অনামি রামকৃষ্ণ। রামকৃষ্ণটা তো নামি আমাদের রাসমণি বাজারে ঠাকুরের দোকান হ্যাঁ, বলে আছে। ঠাকুরের দোকানে কচুরি খেয়ে খেয়ে বড় হয়, এবং রসগোল্লা রাত্রিবেলা 8টার সময় হয়। হ্যাঁ, এর পরেতেও একটা কথা, এবং আগে এগুলো মনে রাখতাম ভাবুন, মানে এটা মনে রাখার কথা নয়, এটা গরম রসগোল্লা খাবো করে। এটা বলি, হুম, ঈশা ঘোষ একটা সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপিকা, সোসিওলজি। হুম, সে একটা মিস্ট্রি ক্র্যাফট বলে একটা বই লিখেছে, রাউটলেজ সেটা প্রকাশ করেছে। সেই প্রকাশিত বইতে এই ঠাকুরের দোকানের উল্লেখ আছে, তাই মিস্ট্রি ক্রাফট, ম্যাজিক মেকিং ইন বেঙ্গল। জল করবো কি? এবং এই বিষয়টা আমি এতটা জানলাম কেন, কারণ আমি আমাকে একটু আগে আপনার অশোকবাবু জিজ্ঞেস করছিলেন যে এখন আমি কি কাজ করছি। মূলত দুটি কাজ করছি। একটা হচ্ছে আজকাল প্রকাশনা থেকে মিষ্টি, মানে বাংলার এবং বাংলার কাছাকাছি অঞ্চলের দুটো বাংলা মিলিয়ে তাদের মিষ্টির ইতিহাস, সেটা একটা লেখার চেষ্টা করছি, একদম গবেষণা গ্রন্থ। আর একটা হচ্ছে মানে ধর্মীয় গ্রন্থ, দশ মহাবিদ্যার নানা রূপ বিশ্লেষণ, বাহ, সেটা মিত্র ঘোষের সঙ্গে। তা তা আমাদের আর খুব এনারা গাছে, এটা নড়াচ্ছি না কারণ এর ভিতরে বাক্সটা বড়। আচ্ছা তো এরা গাছের নির্যাস থেকে আচ্ছা, অনেক হোম কেয়ার, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বানায়। ওয়াও, তো ওর একটা গিফট বক্স আছে এর মধ্যে, টেপ দিয়ে লাগানো, আর আমার এই নাড়াচাড়াতে খুলেও গেছে। হ্যাঁ, তো আপনি দেখাতে পারবো না তো, কিন্তু প্রোডাক্টগুলো ভালো নিঃসন্দেহে। এবং দেখুন, আমি জানি না অনিমেষ আপনি কি বলবেন, কিন্তু এরকম সংস্থাগুলো আছে এবং তারা এইসব বিষয়ে আগ্রহ হচ্ছে বলেই আপনি এই পডকাস্টটা করছেন। শুধু সেটা নয়, সেটা আমার আর আপনার কিছুটা সংস্থান হচ্ছে, সেটা অন্যত্র, বা পরিচিতি বাড়ছে, পরিধি বাড়ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথাও আপনি বলছেন পড়ার কথা। এই পঠনের আগে, অধ্যয়নের আগে শ্রবণ ছিল, বেদ শ্রুতি ছিল। হ্যাঁ, বেদ কখনো লিখিত ছিল না, বেদ পঠিত হতো না, বেদ শ্রুত হতো। হ্যাঁ, মানে শ্রুতি এবং স্মৃতি, যা শ্রুতিধার্য তাই স্মৃতিধার্য হতো। তো সেই নিবেশে এরা সেই ব্যবস্থাটাকে যে প্রমোট করছেন, এর জন্য তারা অবশ্যই ধন্যবাদেরও। এবং আমি সত্যি আমার এখানে সত্যি ভালো লাগছে, আহ্লাদিত হচ্ছি যে এরকম সংস্থাগুলোর সঙ্গে পরিচিত হতে পেরে। আর আর কয়েকটা জিনিস আছে। এইটা আমি আর অশোক মুখোপাধ্যায় মিলে আচ্ছা, একটা বই লিখেছি, জিব্রা কাট টু স্ন্যাপি। এটা হচ্ছে কলকাতার পরিবহন ব্যবস্থা, গণপরিবহনের। হ্যাঁ, এটা আচ্ছা। একদম ইতিহাসটা একটু ডকুমেন্ট করার চেষ্টা করেছি। বাহ। মানে একদম টলিনালা কাটা থেকে স্ন্যাপি, ওই লাস্ট ইলেকট্রিক ভেহিকল যারা বেরোলো 100% ট্যাক্সি, তো ইলেকট্রিক ভেহিকলের অত অবধি। তারপরে আবার এগিয়ে গেছে, কয়েকটা জিনিস নতুন হয়েছে, এটা হয়তো বাড়াবো তারপরে। আমি একটা কথা আমি এর মধ্যে আছে কি যার নামটা কি? লেখা, তো নিঃসন্দেহে আপনারা লিখেছেন, থ্যাংক ইউ ফর পুটিং ডাউন মাই নেম অর ডিজাইন। এই যে এই অলঙ্করণের দায়িত্ব কে? এটা আমার একটা কোম্পানি আছে, তো আমরা আচ্ছা। in-house-ই করি। অসাধারণ অলঙ্করণ, সেই জন্য বলছি। সাধারণত বাংলা বইতে এরকম অলঙ্করণের রীতি উঠে গিয়েছে। এই শুধু রীতি কিছু মনে করবেন না, আপনারও পাবলিশারদের নিয়ে কাজ করতে হয়। শুধু উঠে গেছে তা নয়, আমি যখন বললাম যে পেজ সেটিংটা আমি করে দেবো, হ্যাঁ, কারণ আমি জানি আপনাদের পেজ সেটিং আমার পছন্দ হবে না, একদম। তখন কি লেভেল অফ পুশব্যাক আপনি বলেন, না আমাদের লোক আছে, আমরা না, আমি নেব না ওটা, আমাকে করতে দিন এটা। কারণ আমার পছন্দ হবে না। তো ওরা ওই সেই একই বাধাগতে করতে থাকে।
আমি জানি না অনিমেষ, আপনি সাম্প্রতিককালের প্রকাশনা সংস্থার সঙ্গে কতটা আমি একটু তো ওই যুক্ত, করি, হ্যাঁ। কিন্তু এটা আমার খারাপ অভিজ্ঞতার কথা বলি। পশ্চিমবঙ্গেরই একটা প্রকাশনা সংস্থা, সেটা অধিগৃহীত হলো দিল্লির একটি প্রকাশনা সংস্থা কর্তৃক। এবার এখানে যিনি বাঙালি, আমি স্বাভাবিক কারণে কারো নাম উল্লেখ করছি না, কারণ তাতে আমার পেশাদারিত্বের বিচ্যুতি ঘটবে এবং আমার পরবর্তীকালে কাজ পেতেও অসুবিধা হতে পারে। এটি প্রকাশনা সংস্থা, তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বোধহয় সর্ববৃহৎ প্রকাশনা সংস্থা। এই সংস্থাটি, এই বাঙালি সংস্থাটার অধিগ্রহণ করার পরে প্রথম যেটা করা শুরু হলো, যেহেতু এরা ওই কন্টেন্টের বিষয়ে, বইতে কি লেখা আছে সেই বিষয়টা বুঝতে পারছে না, তো ভাষাতাত্ত্বিক কারণেই বুঝতে পারছে না। এবং যিনি আমাদের তো সবটাই আর কি মনসবদার নিয়মে চলে, তাই মনসবদারিতে যিনি পেয়েছেন, তিনিও যেহেতু অবাঙালি, তিনিও বুঝতে পারছেন না। তিনি ক্রমাগত এখানে যারা, ওয়াও সো নাইস, মাচা, ওটা এখন আজকালকার বাচ্চারা খুব হ্যাঁ, খায়। মিন্টি, হ্যাঁ, এই ক্যাফেতে মাচা। ইয়েস। এমনিতে ড্রিঙ্কটা আমার জঘন্য লাগে, ঘাস ঘাস মনে হয়, থেতো করে দিয়ে দিয়েছে, সেটা নেই, দারুণ হেলদি। হেলদি টেলদি যায় না, শুধু ডার্ক চকলেটও দারুণ হেলদি, হ্যাঁ, ইয়েস নো ডাউট, কিন্তু মুখে দিলে হেলথের রিফ্রেশিং। কথা ভেবে কে খায়? খাবার জন্য বাঁচার জন্য খাই না। সেটাই। যাই হোক, এটা রিফ্রেশিং এর বিষয়ে কোনো সন্দেহ নেই। বলে দিই, আজকে যেখানে বসে আছি আমরা, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে অরোরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। একটু প্রচারটা করে দিই, ওরা নতুন শুরু করেছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু, এটা ক্যাফের মেনু। একটা জিনিস যেটা ভালো, যেটা আপনাদের বলার, আমি এই কিছুদিন আগে আরেকটা জায়গায় একজনের, যিনি খাদ্য বিশারদ, আপনারা দেখবেন এরপরে, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ক্যাফে মানেটা কি, এত যে খুলে বেড়াচ্ছে। তো ক্যাফে আর রেস্টুরেন্ট না, আলাদা আলাদা জিনিস। ঠিক। এই জিনিসটা আমরা কলকাতার খুব কম লোক বুঝছে, আমার খুব ভাল লাগছে যে এনারা বুঝতে পেরেছেন। এই যে ব্লকে, সল্ট লেকে আপনারা এলে, নতুন খুলেছে, ওরাও একটু এনকারেজড হয়, আপনারা সময় পেলে আসবেন এবং ক্যাফের জিনিস পাবেন। পাশে ফাইন ডাইনিং করতে গেলে পাশের মাল্টি কুইজিন ওদের রেস্টুরেন্ট আছে। এটা একটু বিচ্যুতি ঘটে বলি, আচ্ছা অরোরা বোধহয় কলকাতায় আরো আউটলেট খুলেছে নাকি, শাখা আছে জানি না, দক্ষিণ কলকাতায়? না না, আচ্ছা। এটাই প্রথম, কিন্তু প্রস্তাবিত আছে বোধহয়। হ্যাঁ, হুম। তো যাই হোক, আমি বিষয়টাই ফিরে আসে। হ্যাঁ, মানে একটা কুইজ নেব। হ্যাঁ, এটা জানার খুব একটা দরকার প্রয়োজন সবার নেই, কিন্তু আমি নিই কারণ এটা এখন আমার মাথায় কুলপাক খাচ্ছে। মানে এটাই আমি ড্রাইভ করছি, সার্কুলার ইকোনমি। যে বর্জ্য থেকে বাণিজ্য কিভাবে করা যায়। ঠিক। তাই করতে গিয়ে দেখলাম না, লোকের ধারণাগুলো একটু ভুলভাল আছে। আমরা কি চাই সেটাই হয়তো ঠিক মতন জানি না। তো এর জন্য তারপর থেকে যার সাথেই কথা বলি, একটু ভ্যালিডেট করার চেষ্টা করি যে দুটো জিনিস হয় যেটা আমাদের প্রকৃতির জন্য খারাপ। একটা হচ্ছে বায়োডিগ্রেডেবিলিটি, যে জিনিসটা ব্যবহার করছি সেটা আবার পৃথিবীতে মিলে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যেটাতে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। তো এবার আমার প্রশ্ন আপনার কাছে হচ্ছে, এই দুটোর মধ্যে যখন কনফ্লিক্ট হয়, তখন কোনটা আমাদের চুজ করা উচিত? মানে গ্লোবাল ওয়ার্মিং এর পক্ষে যেটা অনুকূল হচ্ছে সেটা, আমি সহজ ভাষায় বলি, একটা আজকাল দেখবেন ব্যাগ, ক্যানভাসের ব্যাগ খুব হয়েছে, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করার। এবার কারণ প্লাস্টিক খুব খারাপ। এবার প্রশ্নটা হচ্ছে, একটা ক্যানভাসের ব্যাগ তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট গ্যাস এমিশন, সেইটাতে প্রায় 1000টা প্লাস্টিক ব্যাগ হয়ে যায়। ঠিক। তার মানে এই ক্যানভাসের ব্যাগটা আমাকে 1000 বার রিউজ করতে হবে আমার প্লাস্টিকটাকে। উল্টো দিক দিয়ে প্লাস্টিক বায়োডিগ্রেডেবল নয়, তো প্লাস্টিক যদি ব্যবহার করি সেটা বায়োডিগ্রেডেবল হবে না। তাহলে দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট আছে।
তাহলে কোনটা চুজ করা? মানে কাছেরটা না দূরেরটা? হ্যাঁ, সহজ করে বললে স্বাভাবিকভাবে আমি কাছেরটাই চুজ করব, কারণ দূর তো আমার পরবর্তী প্রয়োজন, ওরা বুঝবেই দেখ, ততদিন ওদের মস্তিষ্ক উন্নত হবে, আর নিজেদের বাঁচার পথ নিজেরাই কী করে অভিযোজন করবে, কীভাবে নিজেদের বিবর্তন ঘটাবে নিজেরা বুঝে নেবে। আই এম নট রেসপন্সিবল অর আই এম নট ইন পজিশন ইভেন টু ডিরেক্ট দেম হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আমি নিজে কিন্তু ওটাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি কুইক কমার্স থেকে জিনিস কেনেন এই হ্যাঁ, হ্যাঁ। অ্যাপের থেকে? হলো আজকাল দেখবেন ব্যাগে আসে, নয় কাগজের ব্যাগে আসে। কাগজের ব্যাগটা কিন্তু একদম মানে জঘন্য একটা জিনিস, কারণ ওটা রিউজ করাই যায় না, এক নম্বর। প্রচুর জল লাগে তৈরি করতে, এবং জল নষ্ট হয়, এবং তার সাথে ওই কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট যে এমিশন, সেটা মারাত্মক। তার জন্য এখন দেখবেন কম্পোস্ট সার্টিফাইয়েবল ব্যাগ, একটা প্লাস্টিকের মতো, প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক নয়। তো এই যে ব্যাগটা আপনি পান, এটা কম্পোস্ট করা যায়, এটা বায়োডিগ্রেডেবল, আপনি করেন? না, আমরা কেউ করি না। আমরা ওর মধ্যে সেই সেম জঞ্জাল ঢুকিয়ে একদম এরকম গিট মেরে ঠিক জঞ্জালের জায়গাটাতে ফেলে ফেলে দিই। দিই। তাহলে সেটাকে কম্পোস্টেবল করে লাভ কি হচ্ছে? সেটা তো গিয়ে সেই ডাম্প ইয়ার্ডে গিয়ে মিথেন গ্যাসের মধ্যে কম্পোস্ট তৈরি হয় না, সেই মিথেনের মধ্যেই ফেলা হচ্ছে। এবং এই গোটা প্রক্রিয়াটা সম্পর্কে আমরা অবহিত নই এটা বলবো না, এই বিষয় নিয়ে খুব একটা মস্তিষ্ক প্রক্ষালনও আমরা করি না। তা করি না। সল্টলেক মিউনিসিপ্যালিটি আলাদা আলাদা বিন দিয়ে গেল প্রত্যেক বাড়িতে। সেই বিনগুলো আমি কমসে কম 15 থেকে 20 জনকে জিজ্ঞাসা করেছি বিনগুলো নিয়ে করেন কি। বলে ও তো 3 রকম কালার আছে, একটাতে আলু রাখি, একটাতে পেঁয়াজ রাখি, একটাতে টাটা স্টোরেজ বিন হিসেবে করে দিয়েছে। হ্যাঁ, কোনো সেগ্রিগেশন করছে না ওয়েস্টে। তো এগুলো আপনাদের না একটু করুন, মানে করার প্রয়োজন আছে। মানে তো আমার দর্শকদের বললাম, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। যেরকম আমি একটা কথা বলি, এটাও আমাদের ভাবনা চিন্তার মধ্যে থাকা উচিত। এই যে ই কমার্স ইত্যাদিটা, যেটা যে জিনিসটা প্রোডাক্টটা নিয়ে আসতে পারছে, আর কাগজের ব্যাগ, আমি তো শুনছি মাঝখানেতে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার তার উন্নত পরিবেশ চিন্তার দ্বারা বশবর্তী হয়ে তারা খবরের কাগজের ঠোঙাটাও বন্ধ করে দেওয়ার উদ্যোগী হয়েছেন। সঠিক কাজ করছেন। স্বাস্থ্যের দিক থেকে ওটা নিরাপদ নয়, এটা আমাদেরও আপনার সবারই পূর্বজ্ঞাত বিষয় ছিল। কিন্তু যে খবরের কাগজের হকারটা রোজে ঘুরে ঘুরে খবরের কাগজটা সংগ্রহ করত, এবং তার বাড়ির মহিলারা হাতে হস্তশিল্প দিয়ে ওই ছোঁয়াগুলো বানাতো, তাদেরও কোনো পুনর্বাসনের ব্যবস্থা বা তার জন্য কোনো শিক্ষাও আমরা দিতে পারিনি। যদি শিক্ষা দিতে পারতাম তার কথা ছিল। এটা একটা সমস্যা। এটা একদম শেষে আমি আসবো, কারণ এটা মানে সোসাইটি নিয়ে আপনার থেকে অনেক কিছু জানার আছে। এখানে শুধু আমি একটাই কথা বলবো, আমাদের সোসাইটির না একটা জিনিস যেটা আমি পার্সোনালি অপছন্দ করি, যে গরিব বলে তাদের অনেক ভুল কাজ আমরা স্বীকার করি। মানে আপনি যখন বললেন না, তখনই আমার মাথায় এলো, আমি যখন গাড়িটা বের করি আমার বাড়িতে, একটা বাজারের মধ্যে, আমি রাজমণি বাজারে যখন বের করি, প্রচুর সবজিওয়ালা থাকে, রোজ একটা করে সবজিওয়ালা বাড়ছে, তাদের সাথেই নিয়ে চলছে। একটা রিক্সা হঠাৎ থাকতে শুরু করলো ওই জায়গায়, ওটা রিক্সা স্ট্যান্ড নয়, কিন্তু এবার বার করতে অসুবিধা, কারণ রিক্সাটা অনেক জায়গায় নিয়ে, কিন্তু সে গরিব, আমরা কিছু বললাম না। আজকে সেখানে 5টা রিক্সা দাঁড়াচ্ছে, এবং তাদেরকে সরতে বললে তারা বলছে ওইদিকে ঘুরে যান, আমরা তো এইখানে, এটা তো আমাদের জায়গা। এটা ওদের জায়গা কোনোদিন ছিল না। এই যে জিনিসটা হচ্ছে না, এইটাও অনাকাঙ্ক্ষিত। কারণ কালকেই এনারাও কিন্তু পুনর্বাসন চাইবেন 100 বার। কিন্তু ওটা আমরা করছি, বা এই আপনি বলছেন যে গরিব বলে মেনে নিচ্ছি না, আমি বলছি মানলেন আপনি মানতে পারবেন না, কারণ আইন আপনার পক্ষে আছে। দেখুন, সেই পুরনো কথা বলি, যে স্টুয়ার্ট মিল সর্বজনীনভাবে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হবে কি না, যে সেই প্রসঙ্গে যে কথাটা বলেছিলেন, সেই প্রসঙ্গ, যদি গ্র্যাজুয়েটদের
আমি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিই, গ্র্যাজুয়েট ছাড়া কেউ ভোটার হতে পারবে না, তাহলে যারা নন গ্র্যাজুয়েট তাদের উন্নীতকরণ করারও কোনো ব্যবস্থা হবে না। আমরা যদি এই বাকিদের, আপনার বাড়িতে যে অতিরিক্ত 5 জন রিক্সাওয়ালা জমছে তাদেরকে যদি অন্যত্র জায়গা দিতে পারি, বা তাদের একটা বিকল্প তাদের ভুলটা করাই উচিত ছিল না, তাদের stand আছে, কিন্তু ভুল তারা করবেই তো। তাদের হাতের কাছে যেটা সহজতর উপকরণ পাবে, ওটা আমি আপনিও কিন্তু করি, কারণ আমরা সমাজের সেই স্তরে বাস করি যাতে সহজতর উপকরণটা আমার কাছে লভ্য, ওটা পেতে আমার অসুবিধা হয় না। আমি আপনাকে একটা অন্যভাবে কথাটা বলি, না এটা শেষে আসি, কারণ একদম, বিতর্ক চলতেই থাকবে। আসলে একদম 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 একদম। আচ্ছা, এবার একটা সার্কুলার ইকোনমির বাইরে গিয়ে কুইজের কোয়েশ্চেন। হ্যাঁ, এটা একটু টাং টুইস্টার বলতে না, আমাকে পড়তেই হবে, কারণ আমি বারবার গুলিয়ে যায়। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাতে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাইকো বাউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এই চারটে লাইনের ছড়াটার তর্জা বলা হয়, হুম। এটাকে তর্জা বলা হয়, এবং এটা অত্যন্ত মানে কি বলবো, লৌকিক মানে লোকপ্রিয় তর্জা। এর ইতিহাস এবং মানেটা কি? প্রথম বাউল হচ্ছেন, বাউল এবং পরবর্তী যে উদ্দিষ্ট ব্যক্তি এবং যিনি বলছেন বক্তা উভয় এক নন। উদ্দিষ্ট ব্যক্তি অবশ্যই শ্রী চৈতন্য, যিনি বলছেন যিনি শ্রী চৈতন্যের আগমন ঘটিয়েছেন এখানে, অদ্বৈত আচার্য। অদ্বৈতের খোলে চৈতন্যের আবির্ভাব, অর্থাৎ বৈষ্ণব আন্দোলনটা কোথাও নবদ্বীপ শান্তিপুরের পরিসরে সংগুপ্ত হচ্ছিল, পুঞ্জীভূত হচ্ছিল। সেই পুঞ্জীভূত উপাসনা পদ্ধতির একটা ধারা বলে হঠাৎ তারা একটা নেতা খুঁজে পেল, যিনি হচ্ছেন ওই নিমাই সন্ন্যাস। অদ্বৈত আচার্য নিজে শৈব এবং ব্রাহ্মণ ধারার উপাসক। এ প্রসঙ্গে বলে রাখা আরও ভালো যে চৈতন্যদেব লোকান্তরিত হওয়ার পরে অদ্বৈত আচার্য যখন বঙ্গে ফিরে এলেন, তখন তিনি কিন্তু পুনরায় ওই চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণে সেটা শিখে তুলে দিয়ে আবার ব্রাহ্মণের সামাজিক যে অবস্থান, উচ্চাবস্থান, নিম্নবর্গীয়দের নিম্নাবস্থান এবং যার থেকে জাত বৈষ্ণবের উদ্ভব, সেটাকে পূর্ণভাবে বুঝিয়ে ছাড়লেন। এই প্রসঙ্গে উনি জানাচ্ছেন যেটা আর একজন বাউলকে, যিনি বাউল মানে এখানে প্রেমোন্মত্ত ভগবত প্রেমে মত্ত শ্রীচৈতন্য, মহাবৌ শ্রীচৈতন্য, তাকে বলছেন আর হাটে চাউল অর্থাৎ হরিনাম বিকোচ্ছে না। শিশির কুমার ঘোষ তার বইতে যে অর্থে এটাকে ব্যাখ্যা করেছেন সেটা থেকে একটু সরে গিয়ে, মানে একদম ইতিহাসের প্রণোদনা মিশিয়ে বলছি, উনি যেভাবে বলেছেন তাতে হচ্ছে যে তাদের ঐতিহাসিক প্রেক্ষিতটা ছিল না, সেখানে শুধুমাত্র ওই গৌড়ীয় প্রেম বৈষ্ণব ধারা ইত্যাদি ছিল। এখানটা একটু ব্যাক করে গিয়ে বলি, শ্রীচৈতন্য যেটা চালু করতে চাইলেন এবং যেটা পরবর্তীকালে লোকস্বীকৃত হলো, সেটা হচ্ছে দ্বৈতভাবে অদ্বৈত দেহে সাধনা। আমার মধ্যেই রাধা, আমার মধ্যেই কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সুতরাং আরাধিকা রাধার একমাত্র উপাস্য দেবতা কৃষ্ণ, তদ্ব্যতীত কেউ নয়। এবং আমি নানা দশার মধ্যে দিয়ে রাধা দশা প্রাপ্ত হব। অনুধ্যান, অনিদ্রা, কৃষ্ণতা, শারীরিক মলিনতা, শেষ দশা কি? মৃত্যু। রাধা যেরকমভাবে মৃত্যু হয়ে শ্রীকৃষ্ণে বিলীন হয়েছেন, আমিও সেইভাবেই মৃত্যু হয়ে আমরা যেন শ্রীকৃষ্ণে পরম ব্রহ্মে বিলীন হই। কিন্তু তোমার এই তত্ত্বটা এখানে যেভাবে বিকোচ্ছে হাটে, সেই হাটে বিকোচ্ছে, এই দুটো লাইনের মধ্যে, ইন বিটুইন দিস টু লাইন্স there is another stroke that is meant for নিত্যানন্দ মহাপ্রভু। তিনি অবধূত। শৈব অদ্বৈত আচার্য বৈষ্ণব গুরু নিমাইকে বলছেন, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রবক্তা এবং রাধাভাবে উপাসনা পদ্ধতির প্রবক্তা বলে স্বীকৃত, তাকে বলছেন যে তুমি যেভাবে চালু করেছিলে ওই পদ্ধতিটা, রাধা ভাবতত্ত্ব, সেভাবে কিন্তু অবধূত নিত্যানন্দ বাংলায় এসে বিকোচ্ছেন না, সে চাল বিক্রি করছেন না। তিনি কাদের মধ্যে প্রচারটা করছেন? মূলত সপ্তগ্রামের বণিকদের মধ্যে। আর তার এই অবধূত ধারণার বশে তিনি যেটা করে ফেলছেন সেটা হচ্ছে একটা সামাজিক বিপ্লবের নামে একটা সামাজিক কি বলবো, একটা বিশৃঙ্খলা। বিপ্লবে বিশৃঙ্খলা আসে, কোনোদিন এরকম বিশৃঙ্খলা ছাড়া বিপ্লব হয়নি। খুব সিস্টেমেটিক্যালি এই গুন্ডা দমন আইন করে কোনোদিন তৈরি হয়নি প্রতিবাদ আন্দোলন। কিন্তু একই সঙ্গে একথাও প্রযোজ্য
যে উনি যেভাবে করছেন সেটা কিন্তু অদ্বৈত আচার্যের একদমই মনোপুত হয়নি। কারণ বৈষ্ণব সাধনা, মহাপ্রভুর যে গৌড়ীয় বৈষ্ণব ধারা রাধাভাবে সাধনা, সেই সাধনা ক্রমশ ন্যাড়ানেরই কামাচারে পরিণত হচ্ছে। সেই বিষয়ে উনি সতর্ক করে দিচ্ছেন যে হাটে আর চাউল বিক্রি হচ্ছে না, আমিই তোমাকে, যিনি আবাহন করেছিলেন তিনিই তোমাকে বিসর্জনের কথা বলছেন, এবার যাওয়ার সময় হলো। এইখানেই হচ্ছে কথা। বড় চক্র বলি আমরা ওই যে পারিবারিক সূত্র, আপনি গোস্বামী পদবীটাই বলছিলেন সে কথাটা। অদ্বৈত আচার্যরই বংশধর। ব্রজকিশোর গোস্বামী আপনারই বোধহয় পরিবারের কেউ হন। তো এবার আমরা ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি সেটা হচ্ছে যে এই জিনিসটা যখন চৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছালো, এই বার্তাটা, তখন উনি একবার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন যখন তাকে জেলেরা তুলে নিয়ে চলে এলো। আর আমরা শিখে এসেছি যে উনি দ্বিতীয়বার যখন ঝাঁপ দিয়েছিলেন তখন আর তাকে খোঁজা হয়নি, কারণ খুঁজে পাওয়া যায়নি, কারণ তিনি বিলীন হয়ে গেছিলেন সমুদ্রের মধ্যে। মানে সামথিং লাইক অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। তো এই জিনিসটার এবার আপনাদের বলি, আমরা চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নিয়েই উনি বই লিখেছেন, সেটা নিয়েই কথাটা আমরা বলছি। তো এবার আপনি তো একটা বিশ্লেষণের উপরে করেছেন যেটা এই সুইসাইডের বিশ্লেষণ নয়। তো এখন দুই রকম ভাবে ব্যাখ্যাত হতে পারে। হ্যাঁ, যে কোনো হিস্টোরিক্যাল যখন এভিডেন্স না পাই, ঠিক, তখন আমরা একটা কনসিকুয়েন্সিয়াল এভিডেন্সেস চেষ্টা করি, মানে পরিপার্শ্ব থেকে সাক্ষ্য সমান সংগ্রহ। হ্যাঁ, তো সেই জায়গাটাতে এই সুইসাইডের জিনিসটা হঠাৎ করে কেন আমরা উঠে এলো না সরিয়ে রাখলাম? কারণ আমরা অনেক জায়গাতেই এই সুইসাইডের তথ্যটা আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে এসেছি, মানে আমাদের পরিবারের স্বাভাবিকভাবেই। মানে অ্যাবসেন্স অফ এভিডেন্স আর এভিডেন্স অফ অ্যাবসেন্সের মধ্যে যে জিনিসটা, তো এভিডেন্স নেই, কারণ আমরা বলছি বিলীন হয়ে গেছে। ওনার যে হাতের 6টা আঙুলওয়ালা আমরা কোনো দেহ খুঁজে পাচ্ছি না। তো কিন্তু বিলীন যখন হয়ে যায়, কোথায় বিলীন হয়েছে সেটা নিয়ে হাজারটা মত প্রকাশ হয়, কিন্তু আপনার ব্যাপারে দেখছি বিলীন হওয়ার ব্যাপারটাকেই আপনি বাদ দিয়ে দিয়েছেন। না, আমি এটা ঠিক হলো না বলাটা, বিলীন হওয়ার বিষয়টাকে বাদ দিয়েছি। আমি হয়তো ভুল বুঝেছি। না, এটা আমি একটুখানি আমার মতন করে বলি। প্রথম কথা হচ্ছে, শ্রী চৈতন্য জলে ঝাঁপ দিয়েছেন, কোনো সন্দেহ নেই। চৈতন্য চরিতামৃতেও এর উল্লেখ আছে। কিন্তু একই সঙ্গে চৈতন্য চরিতামৃতে, যেটা আপনি বললেন যে এটা প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম শি মেড দিস অ্যাটেম্প্ট, ভাবগ্রস্ত অবস্থায় এরকমটা হতেই পারে। এটা তো একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা তো একটা হ্যালুসিনেশনের ব্যাপার, যে অনন্ত মহানীল সমুদ্রের দিকে তাকে আকর্ষণ করছেন, তিনি তার মধ্যেই চলে গেলেন। কিন্তু একই সঙ্গে এটাও সত্য কথা মনে রাখতে হবে যে অদ্বৈত আচার্যের কাছ থেকে এই বার্তাটা পাওয়ার পরে চৈতন্য নিজেকে ব্যর্থ বিপ্লবী এবং নিরর্থক সন্ন্যাসী ভাবতেই পারেন। সে ভাবার প্রচুর অবকাশ তার মধ্যে ছিল, এবং হয়তো সেই কারণেই গম্ভীরার ওই ছোট্ট কুঠুরিতে তিনি আরও বেশি করে নিজেকে আটকে রাখলেন, আরও বেশি করে জনসমক্ষে প্রকাশিত হতেন না। 18 বছর কাটিয়েছেন পুরীতে, কিন্তু কখনো এরকম দশা দেখা যায়নি এখানে ভক্তজন তো ছেড়ে দিন, সাধারণ মানুষ তো ছেড়ে দিন, রাজসন দর্শন ছেড়ে দিন, তিনি আর জগন্নাথ প্রভুকেও দর্শন করতে নিয়মিত যাচ্ছেন না। তাহলে তার ভেতরেতে এই ব্যর্থ সন্ন্যাসীর ভাবটা এবং তার জন্য আত্মগ্লানি, এই ভাবটা আসতেই পারে। একই সঙ্গে এই মানুষটার, অলক সামান্য পুরুষটার এবং এই মহাবিপ্লবীর যৌক্তিক মানসিকতার, যুক্তিবোধের অস্বীকার আমরা করতে পারবো না, আমি পারি না। যে লোকটা সেই কুসংস্কার ব্যাপ্ত ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সনাতন গোস্বামীকে বলছেন, শোনো, ওই রথের চাকায় কেউ প্রাণ বিসর্জন করলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয় না, যেখানে বাদবাকি সমস্ত বৈষ্ণব ভক্তরা এবং দলে দলে আসমুদ্র হিমাচলের সমস্ত জগন্নাথ ভক্তরা রথের চাকার তলায় নিজেদের প্রাণ বিসর্জন দেওয়াটাকেই মোক্ষ এবং জীবনের একমাত্র পরিণতি বলে মনে করেছেন,
সেখানে তিনি তাকে বাধা দিচ্ছেন এই যুক্তি বলে, শোনো, ওতে বৈকুণ্ঠ প্রাপ্তি হয় না। এক, যে লোকটা যখন বৃন্দাবনে গেছেন তখন তার সঙ্গে যিনি পরিকর ছিলেন, সেই পরিকর আশপাশ থেকে সমস্ত সংবাদ সংগ্রহ করে এসে জানাচ্ছেন, জানো তো ওই যে কালিয়া যমুনা পুলিন, পুলিন মানে তো তীর, যমুনার তীরে দেখা যাচ্ছে কালিয়া দমনরত কৃষ্ণকে ভোরবেলার আলোতে। কৃষ্ণের আবার আবির্ভাব হয়েছে। তিনি তাকে বলছেন, যাও নিজে গিয়ে দেখে এসো। সে দেখে এসে বলছে, হ্যাঁ দেখে এলাম। তিনি বলছেন, শোনো, এই রকম অলৌকিক ঘটনা কৃষ্ণকে আবার সশরীরে প্রত্যক্ষ করা। কে বলছেন? যিনি সবসময় ভাবন্মাত হয়ে থাকেন। কে বলছেন? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে, যিনি সর্ববিপে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, এই মন্ত্র উচ্চারণে যিনি সিদ্ধ পুরুষ, সেই লোকটা বলছেন এইভাবে কৃষ্ণ দর্শন হয় না, কৃষ্ণের এরকম পুনরাবির্ভাব হয় না। তারপরে জানা গেল আস্তে আস্তে চৈতন্য চৈতামৃতে এটার একদম বিবরণ লেখা আছে। দেখুন, কবিরাজ গোস্বামী তো আর নিজে চোখে ঘটনাগুলো দেখেননি, তিনি সরবৈষ্ণবের কাছ থেকে শুনেছেন, তারপরে লিপিবদ্ধ করেছেন, কিন্তু তার প্রত্যক্ষ অভিজ্ঞতায় সঞ্জাত বিষয়গুলো। সেই পার্সপেক্টিভে এই লোকটা, এই অতি বিপ্লবী মানুষটা বলছে, যুক্তিবাদী পুরুষটা বলছেন, যুক্তিবাদী যুগনায়ক বলছেন যে ওটা হতে পারে না। এবং তারপরে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, ভোরবেলা একটু কুয়াশার মতন পড়ে, মাঝিরা মাছ ধরতে যায়, তাদের নৌকার উপর একটা চালা থাকে, তার উপর একটা খুপি লণ্ঠন জ্বলে। অনেক দূর থেকে ওই লণ্ঠনের আলোটায়, ওই কুয়াশার ধোঁয়াশায় মনে হয় যেন কালিয়া নাগের উপরেতে কৃষ্ণ নৃত্য করছেন। লোকবিশ্বাস, কিন্তু পরিণতিটাও তিনি জানেন। তিনি বলছেন এভাবে দেখা যায় না। তিনি বলছেন রথের চাকার তলায় মৃত্যু ঘটে না। কোন সময় বলছেন? যখন আসমুদ্র হিমাচলে এই প্রসিদ্ধিতে বিশ্বাসী, যেটা দেখে জগন্নাথকে বিদেশি লেখকরা জগন্নাথ বলে বললেন। অসংখ্য লোক, ড্যাম্পলেরা বলছেন যে এই মানুষের আত্মহত্যার জায়গা হয়ে উঠেছে ওটা, সুইসাইডাল সেরেমনি ওটা। সেই সময়তে আজ থেকে 540 বছরের কাছাকাছি সময়ের এই যুগপুরুষ এই কথাটা বলছেন। তিনি এই ব্যর্থতার বশে আত্মহত্যা করবেন, এইটা একটু মেনে নিতে, আমার নিজের মূল্যবোধ থেকে মেনে নিতে, আমার নিজের পার্সপেক্টিভ থেকে মেনে নিতে অসুবিধা হয়। লজিক্যাল লোকেরা কিন্তু আত্মহত্যা প্রবণ হয়, হতে পারে। মানে উনি আজকে ধরুন আপনি একদিকে বলছেন, কিন্তু অন্যদিকে কি হচ্ছে, উনি নিজে নয়, অন্যদিকে সবাই বলছে যে কলিযুগের কৃষ্ণ অবতার অদ্বৈত আচার্যর ডাকে, যিনি নিজে বিষ্ণু আর শিবের পঞ্চ তত্ত্ব যেটা, সেখানে উনি রোজ ওই রকম ডাক ছাড়তেন বলে কৃষ্ণ অবতার হয়েছে। এবং সবাই সেটা কিন্তু মেনে নিয়েছিল একদম ইউনিভার্সালি, চৈতন্য মহাপ্রভু বাদ দিয়ে বাকি সবাই মেনে নিয়েছিল উনি কলিযুগের কৃষ্ণ অবতার। এখনো সেটা হ্যাঁ কিনার মধ্যে আমি ঢুকছি না, কিন্তু সবাই কিন্তু ওনাকে ওই চোখেই গ্রহণ করে নিয়েছিল। তো সেইখানে উনি, ওনার একটা ফ্রাস্ট্রেশন আসার বিরাট চান্স আছে যে আমি এত বোঝাচ্ছি এরা অন্ধ থেকেই যাচ্ছে। আর যেই দেশটা আমি ছেড়ে এলাম, সেইখান থেকে যে আমার বয়সে সিনিয়র ছিলেন এবং যাকে আমি আমার এত ক্লোজ, সে বলছে তুমি আর ফিরো না, হ্যাঁ তোমার কাজ হয়ে গেছে। এটা ডিপ্রেশন হবে না? হতেই পারে, কিন্তু এর আগে অতীতে অভিজ্ঞতা রয়েছে। সেটা হচ্ছে যে অদ্বৈত আচার্য এবং সীতা দেবীকে তো পিটাতেও ছাড়েননি নিজে হাতে। বৈষ্ণবরা এটাকে কলহ বিলাস ইত্যাদি নাম দিয়ে হ্যাঁ বিলাস যোগ করে বেশ একটা অন্যরকম ভাব এনে মিটিয়ে দিয়েছেন। আমি একটা খাচ্ছি, হ্যাঁ শিওরলি এটা খান। ওটা আমি যেটা খেলাম সেটা যদি মিনটা খান, তাহলে দেখবেন আপনি এটা নিজেই এনার্জি ফিল করবেন, ট্রু সেন্স অফ দ্য টার্ম। তা এইবারেতে যেটা ঘটছে সেটা হচ্ছে, সেই লোকটা হয়তো তিনি আত্মহত্যা প্রবণ হয়েছে। এবং দেখুন অলৌকিক কিয়া আমার হাতে মিনটাই উঠে এলে। যাই হোক, কোনো আপনি যথাযথ বৈষ্ণব, আমি তো বৈষ্ণব রক্ত ধারণ করি না। আচ্ছা, তো আপনি বলছেন বলেই তো সেইগুলো ঠিক হয়ে যাচ্ছে। যাই হোক, সেই মানুষটা আত্মহত্যা না করলেও কিন্তু ভাবন্মাদ দশায় বারবার মেঝেতে মুখ ঘষছেন, বারবার পড়ে যাচ্ছেন, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রন্থিগুলো ছেড়ে যাচ্ছে,
শরীরটা অনেক লম্বাটে মনে হচ্ছে, রক্তাক্ত হচ্ছেন, ক্ষতচিহ্ন হচ্ছে পায়ে, অসতর্ক হয়ে ক্ষতচিহ্ন নিয়ে যেতে যেতে ইটলের ঘায়ে, জয়ানন্দ যেভাবে লিখেছেন যে ইটলের ঘায়ে তার হয়তো সেই সময়তে যার সম্ভাবনা প্রচুর যে সেই ক্ষতটা হয়ে গেছে, এবং ডায়াবেটিক হওয়াতে সেই ক্ষতটা সারছিল না। ওটা আরেকটা মৃত্যুর তত্ত্ব আছে। এবং হ্যাঁ, এবং শেষে কিন্তু সেখানেও বিলীন হওয়ার ঘটনায় ঘটছে, কারণ সমস্ত বৈষ্ণব মহাপুরুষরাই বিলীন হন। অদ্বৈত আচার্যও শেষ পর্যন্ত কিন্তু বিষ্ণুতে বিলীন হয়েছিলেন, কারণ জীবব্রহ্ম পরব্রহ্মতে বিলীন হবেন, এটাই বৈষ্ণব তত্ত্ব। তদতিরিক্ত কিছু নয়, তার থেকে নিচেও কিছু নয়। জগন্নাথ মিশ্রর মৃত্যু প্রসঙ্গ একইভাবে উল্লেখিত, তিনি বিলীন হয়েছেন। এমনকি ছেড়ে দিন এসব মহাপ্রভুর কথা, মীরাবাই তিনিও তো এই কৃষ্ণমূর্তিতে বিলীন হয়েছিলেন। সুতরাং বিলীন হওয়াটার মধ্যে অলৌকিকতার প্রচারে আছে, আর ওটার মধ্যে যে নৃশংসতা সেটা বাদ বাকি ওই কনসিকুয়েন্সিয়াল এভিডেন্সে আছে, যে এভিডেন্সগুলো ইঙ্গিত করছে যে কোথাও একটা চৈতন্য বিরোধী শক্তি উৎকলের বুকে জাগ্রত হচ্ছিল। এবং এমনটাও হওয়াটা অসঙ্গত নয়, এটা আমি এখন দুয়ে দুয়ে ছয় করে বলছি বলে মনে হতে পারে, এর জন্য আমার নিজেরও একটু কি বলবো আর একটু বেশি পড়াশোনা গভীরতায় যাওয়া দরকার। সেটা হচ্ছে, এবং সদাশিব বর্মার মতো একটা উৎকল পণ্ডিতের মানে সান্নিধ্য পেলে আরও সুবিধা হতো, তিনি আর জীবিতবান নেই। সেটা হচ্ছে যে এতই যদি হবে তাহলে তৎকালীন ওড়িয়া সাহিত্যেও কোথাও তো বিষয়টা উল্লিখিত হলো না। এটাতে আমি আসছি, কিন্তু তার আগে এই যে বিলীন হওয়ার, এটাতেও তো দুটো তো, যে পুরীর জগন্নাথের মধ্যে বিলীন হলেন না টোটাতে গিয়ে বিলীন হলেন, সেই জিনিসটাতেও দুটো আলাদা আলাদা ব্যাখ্যা থাকছে। এবং ওটা কি বলে, ওই নাম বলে যাই, যেটাতে সবকিছু লেখা থাকে মাদলাবাজি। হ্যাঁ, তো এই যে এই মানে সেটা তো অনির্লিখিত, এ বিষয়ে কোনো কথা নেই। হ্যাঁ, তো এবং সেটাও বলছে যে তিনটে থেকে আটটা মনে হয় কিছুই লেখা ছিল না যখন উনি ঢুকেছিলেন। তো 3টে থেকে রাত 10টা অবধি। তাহলে এই যে এই লেখাটা কি মানে লেখা ছিল না, ছেঁড়া গেছে না মুছে দেওয়া হয়েছে, সেটা কেউ জানে না, কিন্তু সবকিছুরই একটা রহস্য থেকেই যাচ্ছে। হ্যাঁ, না এইটুকু রহস্য না থাকলেও ওই দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুর রহস্য বলে তো একইভাবে তো এই ট্রেন থেকে নামানো হলো, কিন্তু তারপরে কি উবে গেলেন? মরা শরীরটা পাওয়া গেল, কে মারলো? হিন্দুত্ববাদীরাই মারলো, নাকি মার্ক্সবাদীরা মারলো, নাকি জাতীয়তাবাদীরা আবির্ভূত হয়ে মারলো? সুতরাং এই মৃত্যু রহস্য এগুলো লেগেই থাকবে। আমি একদম কনসিকুয়েন্সিয়াল এভিডেন্সে আসতে চাইছি, যদিও এটা আই এম নট ভেরি মাচ ফার্ম। কালকে যদি এটা অন্যরকম কোনো ব্যাখ্যা তো হয় এবং সেটা যদি যুক্তি হয়, সেটা মেনে নিতে আমি বাধ্য, কার্যত সেই মানে সেটা স্বীকার করে নেওয়ার অপেক্ষাতেই বসে আছি। চারদিকে যে এভিডেন্সগুলো, তাহলে আমাকে আগের ঘটনা এবং পরের ঘটনা, আগের ঘটনায় বাংলাটা আমার হাতছাড়া হয়ে গেছে একদম, মানে সোজা কথায় সাদাভাবে আসি, সেটা হচ্ছে আমি একটা সর্বভারতীয় আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে প্রাণকেন্দ্র হবে বৃন্দাবন, কারণ বৃন্দাবন উদ্ধার করেছেন গৌরাঙ্গ। তৎপূর্বে কিন্তু ওটা ওই হরিসাধনার স্থান ছিলেন না, সারা ভারত থেকে লোকে খঞ্জনি নিয়ে ওখানে যেত না, এটা সত্য মানলেন। এবং তিনি গেলেন কেন, কখন গেলেন? যখন বাংলায় ঠিক সেই সময়তে তুর্কি শাসন শুরু হয়েছে, এবং উল্টিকে তখনও দিল্লি কিন্তু ভারতের প্রাণকেন্দ্র নয়, সেই অর্থে আগ্রা প্রাণকেন্দ্র, সরে আসছে একটু, তারও কাছে সন্নিকটে কিন্তু বৃন্দাবন, সেইখানটা ছুটে গেলেন, সেখানে পুনরুজ্জীবন ঘটনা চেষ্টা করলেন হিন্দু সংস্কৃতির বা সনাতন সংস্কৃতির। আর তখনও কিন্তু মুঘলরা দানা বাঁধতে পারেনি, তুর্কি শাসন, সুলতানি শাসন, পাঠান শাসন এরকমের মধ্যে দিয়ে একটা চলছে। দক্ষিণ ভারতে তখন হিন্দু রাজত্ব প্রতিষ্ঠিত। তাহলে আমি বাংলা ছাড়লাম, বাংলায় কিন্তু সেকুলার নয়, মুসলমান, কিন্তু হিন্দুদের প্রতি প্রবল অত্যাচারী এরকমটাও নয়, প্রয়োজনে কঠোর হন। হোসেন শাহ একদম হিন্দুদের ছেড়ে দিয়ে বসে আছেন এরকম নয়,
কিন্তু ঠিক যে অর্থে আমাদের প্রাক্তন শাসক দলের সাংসদরা নতুন শাসক দলের একই রকম সাংসদে হয়ে যান তাদের পাণ্ডিত্য এবং অভিজ্ঞতার নিরিখে, ঠিক একইভাবে হিন্দুদের পণ্ডিত এবং কাজের লোক রূপ সনাতন দাবির খাস হয়ে যান হোসেন স্যার দপ্তরেতে। সেই সব লোকরা আস্তে আস্তে তার ভাবান্দোলনের সঙ্গী হয়েছেন এবং তিনি সেখানে গেছেন এবং তিনি সেখান থেকে আন্দোলনটাকে দানা বাঁধাতে চাইছেন। দাক্ষিণাত্যে গেলেন, পুরীতে পৌঁছানোর পরে প্রথম গেলেন কোথায়? দাক্ষিণাত্যে, হিন্দু রাজত্ব। সেখানেও দেখলেন যে যারা দক্ষিণ ভারতের রাজা, রাজন্যবর্গ, তারা এসব হিন্দু ফিন্দু নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা অনেক বেশি নিজেদের রাজত্ব বিস্তারের জন্য, অর্থাৎ উড়িষ্যা হিন্দু রাজত্ব না অহিন্দু শাসিত, আমার কাছের বিজয়নগরে কি ঘটছে না ঘটছে এইসব নিয়ে আমি ভাবিত নই। বৈবাহিক সম্পর্ক হলে ওদের সঙ্গে আমার রাজ্যের বিস্তার ঘটবে, নচেত ওদেরকে আক্রমণ করতে হবে। আবার হুসেন শাহ শাসিত বাংলা মুসলমান শাসিত বলেই সেটা আক্রমণযোগ্য, আর দক্ষিণ ভারত হিন্দু শাসিত বলে সেটা আক্রমণযোগ্য নয়, এমনটা কিন্তু ওড়িশার রাজাকেও ভাবাতে পারছেন না। নইলে কাঞ্চির গণেশ উঠে এসে পুরীর মন্দিরে ঢুকে যেত না। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে চৈতন্য মহাপ্রভু কিন্তু নিজে পলিটিক্সের মধ্যে ঢুকতে কোনোদিনই চাননি। যেমন রাজদরবারে উনি ঢুকতে না বলেছিলেন, যেখানে ওনাকে জোর করে কিন্তু রামানন্দ না কি নাম, আমার নাম মনে হয়, রামানন্দ, হ্যাঁ রায় রামানন্দ, তো উনি তখন জোর করে নিয়ে গেছিলেন প্রতাপরুদ্রর দরবারে, কারণ উনি বলেছিলেন ধর্ম আর পলিটিক্স আলাদা থাকা উচিত। এইরকম কথা কখনো বলেননি। তাহলে ঢুকতে কেন চান? একদম এটা হচ্ছে আমাদের এখনকার পার্সপেক্টিভে নিজেরা এই ঠোঁটে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলেন উইথড্র করছি। আমার মনে হয়েছে যে উনি ধর্মটার পলিটিক্সের সাথে মেলাতে। কখনো স্বামী বিবেকানন্দ ছিলেন না যে একটা মঠ প্রতিষ্ঠা করবেন এবং তাকে সবসময় সক্রিয় রাজনীতি থেকে টেনে হিচড়ে সরিয়ে রাখবেন, অথচ জাতীয়তাবাদী থাকবেন। এই দুটো দ্বৈত অবস্থানের বিচিত্র পুরুষ শ্রী চৈতন্য নন। শ্রী চৈতন্য, আমার ভুল হতে পারি, ঠিক হতে পারি, কিন্তু আমার ব্যাখ্যা বা আমার চিন্তা অনুসারে তিনি হচ্ছেন সেই পুরুষ যিনি সবসময় পতিতোদ্ধারে নেমেছেন। যখন গাজায় ইসলাম মার খাবে তখন আমি ইসলামের পক্ষে, যখন ঢাকায় হিন্দু মার খাবে আমি তখন হিন্দুর পক্ষে, যখন বাবরি মসজিদ ভাঙা হবে আমি তখন মুসলমানের পক্ষে, কিংবা তিলজলায় যখন একের পর এক গরিব মুসলমানের বাড়ি ধ্বংস করে দেওয়া হবে, যা তৈরি করেছে আর একজন বড়লোক মুসলমান অবৈধভাবে এবং সেখানে তাদের ঢুকিয়েছে, তখন আমি ওই গরিব মুসলমানের পক্ষে। চৈতন্যের অবস্থানটাও এই পতিত নির্যাতিত মানুষের পক্ষে সবসময়। বাংলায় যেখানে নিম্নবর্গীয় মানুষরা উচ্চবর্গীয় ব্রাহ্মণ কায়স্থ না হয়ে স্রেফ শূদ্রত্বের কারণে মার খাচ্ছে, তখন তিনি তাদের জন্য একটা স্লোগান দিলেন, হরির নাম ঐব কেবলম, হরির নাম ঐব কেবলম। ওই 16 অক্ষরের মহামন্ত্র, সেটাই বাঙালির তখন বন্দে মাতরম আসার আগে সেটাই বাঙালির বীজ মন্ত্র হয়ে গেল, হরিবোল হরিবোল। এই বিষয়টা অদ্বৈত আচার্য একটা সংগঠন গড়ে তুলছিলেন। আমি আজকের সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, আজকের সমাজতাত্ত্বিক ভাবনা থেকে, আজকের পরিশীলিত উচ্চারণের থেকে এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি যে বিপ্লবের ক্ষেত্রটা প্রস্তুত করছিলেন অদ্বৈত আচার্য। শ্রীবাসের মতন লোকেরা সেই সলতে পাকানোতে মদত করছিলেন, আর তাতে যে বারুদটা ভেতরে জমা ছিল সেটাই যে অগ্নি সংযোজনা দরকার ছিল, সেই অগ্নি সংযোজনা শলাকাটা হয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য। তিনি সরে এলেন ওড়িশাতে। আমি বলুন তো তারপরে দাক্ষিণাত্যে কেন? আমার কাছে তো একটাই ব্যাখ্যা, যে দক্ষিণ ভারত তখনও হিন্দু শাসিত, এবং তারপরে গেলেন বৃন্দাবনে, সেখানে একটা স্থাপন করলেন দৃঢ়শক্তি, সেখানেতে বৈষ্ণব শাস্ত্র উদ্ধারের জন্য সরগোস্বামীকে নিয়োগ করলেন। সরগোস্বামী সেখান থেকে তাত্ত্বিক ব্যাখ্যা, অর্থাৎ থিওরিটিক্যাল সাপোর্ট, থিঙ্ক ট্যাঙ্ক যাকে আমরা এখনকার ভাষায় বলছি, সেই থিঙ্ক ট্যাঙ্কটা গঠিত হলো। সেই থিঙ্ক ট্যাঙ্কই কিন্তু প্রথম রাধা তত্ত্বের ব্যাখ্যা দিল অনিমেষ, এটাও মানতে হবে। তার আগে ভাগবতে রাধা নেই, হরিবংশে রাধা নেই, মহাভারতের রাধাকে আমি জোর করে ঢুকিয়েছি যে কুরুক্ষেত্রের পরে পাণ্ডবরা গেছিল, সেখানে তারা দেখেছে গোপিনীদের, রাধিকার উল্লেখ ছিল না। কিন্তু এই অনারাধেই তো একটা ছোট্ট শ্লোকাংশ থেকে
রাধার উদ্ভাবন এবং বিকাশ, রাধা বরঞ্চ ছিল অনেকটা বেশি করে লোকসঙ্গীতে, ব্রজের লোকসঙ্গীতে। ব্রজের কৃষ্ণ, ব্রজের রাখাল, ব্রজবাসিনী আরাধিকা রাধিকা, এই লোকসঙ্গীতের প্রসঙ্গে দুটো ক্যারেক্টারকে, যেটা অন্যত্র যদি আপনি ধর্মটুকু বাদ দেন তাহলে আপনাকে মনে হতে পারে রোমিও জুলিয়েট, যদি আপনি পুরোটা সাহিত্য আরোপ করেন তাতে এটা মনে হতে পারে, সরি ভুল বললাম, ধর্ম যদি বাদ দেন তাহলে পুরোটা যদি অন্য কিছু মনে হয় লায়লা মাজনু মনে হতে পারে, আর পুরো যদি শেক্সপিয়ারিয়ান সাহিত্য প্রয়োগ করেন তাহলে মনে হতে পারে এটা রোমিও জুলিয়েট। সেই পার্সপেক্টিভে সেই বিষয়টা কিন্তু একটা ধর্মচর্চার বিষয় হয়ে উঠল। প্রেম কারুণ্য এই বিষয়টাও একটা ধর্মের অঙ্গ হয়ে উঠল রাধার আবির্ভাবে। অনিমেষ রাধা ছিলেন কি ছিলেন না সেটা কিন্তু গৌণ হয়ে গেল মানুষের বিশ্বাসের গুণে। আমি পরবর্তীকালে 19 শতকের আর একটা যুগপুরুষকে দেখতে পাচ্ছি, স্বামী বিবেকানন্দ, যিনি বৃন্দাবনে গেলেন, গিয়ে চ্যালেঞ্জিং টোনে মনে মনে বললেন, আজকে যদি আমার ভিক্ষা না হয় তাহলে হে রাধিকা, এই ব্রজভূমির অধীশ্বরী ব্রজেশ্বরী, তোমার দোষ সেটা, রাধে রাধে। এইখানে আমি দুটো প্রশ্ন এসে গেছে, তো এর জন্য ওই করছি। একটা হচ্ছে, আপনি একটা নাম নিয়েছিলেন দবির দাস, খাস দবির, হ্যাঁ দবির খাস। দবির খাস। তো দবির খাস হলো সনাতন গোস্বামী। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই মুসলমান ব্যক্তিকে যখন বৈষ্ণবইতে নিয়ে এলেন উনি, তখন কি ধর্ম চেঞ্জ হতো, মানে কনভার্সন হয়েছে? মুসলমান হতে নিয়ে গেলেন, হি ওয়াজ ভেরি মাচ সনাতন গোস্বামী ওয়াজ দেয়ার। তাকে দবির খাস উপাধিতে ভূষিত করেছেন হোসেন শাহ। উনি মুসলমান ছিলেন না, একদমই নন, উনি হিন্দু ছিলেন। উনি হিন্দু এবং উনি হিন্দুই ছিলেন। এইটাই তো আমি বলতে চাইছিলাম যে হোসেন শাহ ঠিক যেরকম ভাবে এখন ভাবে পূর্বতন বিরোধী শিবিরের জ্ঞানীগুণী পুরুষরা, রূপ গোস্বামী তাই ছিলেন ভাই, তো হ্যাঁ, তো তাই হিন্দু নিজে তো, হ্যাঁ সহদত্ত, তাহলে তো হবেই। একদমই তাই। রূপ, সনাতন, শ্রীজীব সবাই হিন্দুই ছিলেন। একমাত্র যিনি যবন ছিলেন তিনি হচ্ছেন যবন হরিদাস। ইট ইজ হরিদাস, নোবডি এলস। আচ্ছা। এবং হরিদাস অবশ্যই নিঃসন্দেহে কনভার্টেড মুসলমান। না সে তো নিশ্চয়ই, আমাদের এখানে তো ম্যাক্সিমামই তাই কনভার্টেড। তাই তাই এবং এটাও তো অস্বীকার করার উপায় নেই যে এটা যদি প্রসঙ্গান্তর হয়ে যাচ্ছে যে শুধুমাত্র ইয়ের কারণে, ধর্মের কারণে এরা কেউ কনভার্টেড হননি, বা শুধুমাত্র অন্য কোনো প্রলোভনে যে রাজ্যসভা সাংসদ করে দেবো সেই প্রলোভনে কেউ এরা ওদিকে গিয়ে বেরেননি। তাদের কিন্তু একটা অন্য জায়গাও ছিল। আমি এখানে থেকে অত্যাচারিত হচ্ছি, আমি নিম্নবর্গীয় জাগরণ ইসলামে কোথাও বলেও একটা একসঙ্গে বসে খাওয়ার প্রথা। এবং মনে রাখুন অনিমেষ, মনে রাখুন সেই জগন্নাথ মন্দিরের সেই ব্রাহ্মণ্যত্বের বিরুদ্ধে প্রথম জাগরণ কিন্তু ওই মহাচৈতন্যে, যেখানে আশূদ্র ব্রাহ্মণ সবাই এক পংক্তিতে বসে খেতে পারে, একটা সমতা, একটা ঐক্যবোধ। এখন আপনি বলবেন সোশ্যালিজম, এখন আপনি চিন্তায় ভাববেন কমিউনিজম কথাটাও চলে আসতে পারে, কিন্তু দেয়ার ইজ নো কমিউনিটি, দেয়ার ইজ অ্যাকচুয়ালি সোসাইটি ওয়াজ দেয়ার, কিন্তু সেটাও একটা হায়ারার্কি মেনটেন করে সোসাইটি। ঠিকই তো, সেই জিনিসটার জন্যই আমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, প্রতাপরুদ্র, মন্দিরের যারা পুরোহিত কুল যারা, আর বৈষ্ণব সমাজ। তখন পুরীতে যদি আমি দেখি, তাহলে আমি বোঝার চেষ্টা করছি যে এই যে হত্যার যে তথ্যটা, সেই জিনিসটা, কারণ প্রতাপরুদ্র ওনার সাপোর্টার ছিলেন, অনুগামী, এবং বৈষ্ণব সমাজও উনিই তৈরি করেছেন, ওনারই পিছনে চলছে। এবং থার্ড হচ্ছে, তাহলে পড়ে থাকলেও মন্দিরের ওইটা, কিন্তু মন্দিরেরও, জগন্নাথ মন্দিরে যেমন নিচু জাতের লোকেদের জন্য যে ভোগ রান্নাটাকে শুরু করে সব কিছুতেই, সেইখানেও কিন্তু মন্দিরে তাদেরকেও অ্যাকোমোডেট করা আছে। তারা কিন্তু মানে একদম অচ্ছুত করে তাদেরকে ফেলে রাখা নয়। তাহলে তারাও কেন রাখবে এই ইনক্লুসিভ মুভমেন্ট? এখানে ঠিক দুটো কথা বলার। একটা হচ্ছে, তখনও বৈষ্ণব আন্দোলন
আপনি যদি সেই হিসেবে ইতিহাস দেখেন, বৈষ্ণব আন্দোলন সেইভাবে মোমেন্টাম অর্জন করতে পারেনি চৈতন্যদেবের জীবদ্দশায়, অন্তত শ্রীক্ষেত্র নীলাচলে। হরিনাম সংকীর্তন প্রবর্তন হয়ে গেছে মানেই বৈষ্ণব আন্দোলনটা খুব সংঘবদ্ধ হয়ে গেছে তা নয়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন শ্যামানন্দর আগে গোটা উড়িষ্যাতে, প্রভাত মিশ্র যেটা বারবার করে তার বইতে বলেছেন, ইতিহাসবিদ, পুরো ইতিহাস চর্চা যিনি করতেন, যে শ্যামানন্দের আগে কিন্তু গোটা উড়িষ্যাতে সর্বতভাবে বৈষ্ণব ধারা বিকশিত হয়নি, এক। দুই, সমাজ নির্যাতনের সেই প্রকোপ অবশ্যই অন্তত শ্রীক্ষেত্রে ছিল না। শ্রীক্ষেত্রের বাইরে যে উড়িষ্যা, এমন সেখানেতে ধরুন লিঙ্গায়তে, লিঙ্গরাজের মন্দিরে তাদের যে পুরোহিত, তাদের পুরোহিত বর্গের যে দাপট, সেই দাপট পুরীর পাণ্ডাদের উচ্চবর্গীয় হওয়ার কারণে কোনোদিন ছিল না। আপনি যেটা বললেন সেটা অবশ্যই এটা মান্য বিষয়, যে যারা দ্বৈতা, এখন দ্বৈতাপতি, দ্বৈতা যাদের বলা হয়, শবর শ্রেণীভুক্ত যারা, তারা তো এই রথের সময়তে, যে রথ আসছে সেই রথের সময় তখন সর্বোপরি সবসময় তারাই এই কদিন কাজে থাকবেন। তারাই প্রভুকে অনসরের সময় পানীয় দেবেন, মধুপান করাবেন, তারাই প্রভুকে শয়ন করাবেন এবং তারাই প্রভুর ভোগ নিবেদন করবেন। রান্ধন করা ভোগ যদি এখন নয়, দেয়া হয় না। আর যারা সুয়ার শ্রেণীর, সুয়ার মানে সুপকার, তারা সবসময় প্রভুর ভোগ রান্নায় বিরত আছেন, তারা অব্রাহ্মণ হলেও। আর হিন্দু ধর্মের বাইরেও যারা আছেন তাদের সবাইকেই দর্শন দেওয়ার জন্য বামন রূপে রথে জগন্নাথ বছরে অন্তত একদিন অবতীর্ণ হন। অর্থাৎ ইনক্লুসিভনেসের সমস্ত ফ্যাক্টর সেখানে কিন্তু রয়ে গেছে। আপনি যেরকম ত্রিভুজ দেখাচ্ছেন, আমিও সেরকমভাবে একটা ত্রিভুজ দেখছি, কিন্তু আমার বাংলায় উড়িষ্যার সন্নিকটে যে জায়গাটা, তখন তো এরকম ডিস্টিংক্ট সীমান্ত রেখা ছিল না। মেদিনীপুর, মানুষের যাতায়াত নিয়মিত, আজকে চলে যাচ্ছে মেদিনীপুর উড়িষ্যায়, কালকে আবার হোসেন শাহ জয় করে সেই অংশ ফিরিয়ে আনছেন বাংলায়, এরম একটা সময়তেও, এবং ঝাড়খণ্ডের কিছুটা অংশও এরকম ডিস্টিংক্ট ওয়েতে হিন্দুইজম জাগ্রত আছে, সনাতন ধর্ম জাগ্রত আছে, বা আরও ভালো করে বললে সনাতন ধর্মের যে হায়ারার্কি সেটা মেনটেন হয় সমাজে, তেমনটা নয়। কিন্তু এরাও কোথায় কিন্তু সমাজ থেকে বিচ্যুত। মেদিনীপুরের ব্রাহ্মণ বা ঝাড়খণ্ডের ব্রাহ্মণ সমাজ কিন্তু সেখানকার আদিবাসী, শবর ইত্যাদিকে গ্রহণ করতে তৈরি নয়। একইভাবে নবদ্বীপ, তৎকালীন বঙ্গের যেটা অক্সফোর্ড, শিক্ষার প্রাণকেন্দ্র, সেখানকার সামাজিক স্তরেও কিন্তু পাষণ্ডদের কখনো সমাজ নিজেদের, পাষণ্ড মানে যারা অবৈদিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, তাদেরকে সমাজ কখনো নিজের করে নিচ্ছে না। এইরকম একটা সময়তে দাঁড়িয়ে একজন যুগপুরুষ সমস্ত সমাজের নিজস্ব নিয়মগুলোকে ধরে ধরে ভাঙছেন। আচ্ছা, কখনো খেয়াল করেছেন যে মহাপ্রভুর বিবাহ, এখনকার কথায় বলতে গেলে পরিষ্কার প্রেম করে বিয়ে, যা কিন্তু তখনকার দিনে ছিল না। কখনো লক্ষ্য করেছেন মহাপ্রভুর শিক্ষা দেওয়ার ধরন? যখন পরবর্তীকালে প্রথম বিয়ের শেষের দিকে যখন লক্ষ্মী দেবী মারা গেলেন, সেই সময়টায় মহাপ্রভু এখানে ছিলেন না। কোথায় গেছিলেন? পূর্ববঙ্গে এত যাতায়াত ছিল না। শ্রীহট্ট পূর্ববঙ্গ এই অঞ্চলে, সিলেট পূর্ববঙ্গের এই অঞ্চলগুলোতে শিক্ষা বিস্তারের জন্য, তখন তো ভাই ঢাকা ইউনিভার্সিটি হয়নি আর লর্ড কার্জন এসে বাংলা ভাগ করেনি, কিন্তু তখনও পূর্ববঙ্গে নিম্নবর্গীয়দের বাস বলে সেখানে শিক্ষা বিস্তারের এত দ্যুতি ছড়ানোর জন্য কেউ যাওয়ার প্রয়োজন অনুভব করতো না, সেখানে চলে গেলেন বিদ্যাদান করতে। অর্থাৎ সমাজের যে বেসিক ব্যারিয়ার, যেটা শৃঙ্খলা নয়, শৃঙ্খলটা ভাঙার জন্য চৈতন্য সব সময় চেষ্টা করেছেন। আর একটা কথা, সেটা হচ্ছে অদ্বৈত আচার্য, তাঁর দিক থেকে কিন্তু তিনি কোনো ভুল কিছু বলেননি। তিনি দেখেছেন এখানে ক্রমাগত এই নিত্যানন্দ মহাপ্রভুর লিনিয়েন্ট
উদারনৈতিক মত প্রচার জন্য, লিবারেল সমাজতন্ত্রই যদি বলি, তার প্রভাবেও কিন্তু ক্রমশ শুধুমাত্র সমাজের যে কুঠরিগুলো ভেঙে যাচ্ছে তা নয়, সমাজের নৈতিকতাটাও, এই প্যারাডাইমটাও কিন্তু বদলে যাচ্ছে। সেটা গ্রহণ করাটা মুশকিল তিনটে কারণে। একদিকে দেখুন, ব্রাহ্মণ সমাজ পরিচালিত বৈষ্ণব তত্ত্ব যারা তৈরি করছেন, যারা থিঙ্ক ট্যাঙ্ক হয়ে বসে আছেন বৃন্দাবনে, তারা স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের প্রতি আগ্রহ প্রকাশ করবেন এবং সেইভাবেই তারা রাধা স্বরূপকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এবং এত কিছু মেনে নেওয়ার পরেও কিন্তু যিনি রাধাভাবে ভাবিত সাধন ধারার, গৌরীয় সাধন ধারার অঙ্গ বলে স্বীকৃত, সেখানে তিনি দীক্ষা গ্রহণ করেছেন, সেই রূপ সনাতনরা ভিক্ষা করতে এসছেন মীরাবাই, তিনি মহিলা বলে তার মুখ দর্শন করতেও চাননি। মীরাবাইকে বলতে হয়েছে যে এই বৃন্দাবনে পুরুষ কে আছে গো, যে মেয়া বলে আমাকে দর্শন করবে না মুখ, পুরুষ তো একমাত্র কৃষ্ণ। তখন ইগোটাকে চাপা দিয়ে, আত্মশ্লাঘাটাকে সরিয়ে রেখে তারা বাইরে এসে ভিখারিণীকে ভিক্ষা দিয়েছেন। অর্থাৎ কোথাও সময়ান্তরে ইগো রয়ে গেছেন। আবার এই বৈষ্ণব ধারা, এই চৈতন্য প্রভাবে এই যুগান্তকারী বিশ্লেষণ করেছে, যা ব্রাহ্মণ্য সমাজের নিজস্ব গতিপথটাকে সরিয়ে দিয়ে, নিত্যানন্দের কারণেই কিন্তু, যদি উল্টো দিকে বলি যে নৈতিকতার শৃঙ্খলতা নিত্যানন্দের কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে, তিনি উল্টো দিকে অন্য একটা ধারা জন্ম নিয়েছে। চিন্তা করে দেখুন, এই বাংলায় প্রথম নারী শিক্ষার প্রচলন কিন্তু বৈষ্ণবদের হাত ধরে। নিত্যানন্দ মহাপ্রভুর দ্বিতীয় পত্নী জাহ্নবা দেবী, তাঁর আমলেই কিন্তু ওখানে নেড়ানেড়ির, বীরভদ্রের সময়, নিত্যানন্দের পুত্র বীরভদ্রের সময় পানিহাটিতে নেড়াদড়ি, চিরাদই ইত্যাদি উৎসব হয়েছে। কিন্তু তিনি নারীদের শিক্ষা দান করতেন। আপনি যে বংশের সন্তান, অদ্বৈত আচার্যের পত্নী সীতা দেবী তৎকালীন বাংলায় শিক্ষিতা নারীদের অন্যতমা। বিদ্যা জাহির করতে বেরোননি, কোনো টোল খুলে বসেননি, কিন্তু শিক্ষার বাতিটাকে নিজের হাতে ধরে রেখেছিলেন। অর্থাৎ এই উদার মনস্ক, উন্নত মনস্ক, নিজের সময় থেকে এগিয়ে থাকা প্রগতিশীল মানসিকতার মানুষগুলো একজোট হতে পেরেছিল চৈতন্যের কারণে। হ্যাঁ, কিন্তু সেইখানেই আমি বলছি, আমার ত্রিভুজে যদি ফিরি, প্রতাপ রুদ্রকে বাদই দিই, কারণ উনি তখন মানে 1533-34 উনি মোটামুটি শেষের দিকে অস্ত যাওয়ার, মানে উইক হয়ে গেছেন পলিটিক্যালি। কিন্তু আজকে আমি যেরকম বৈষ্ণব সমাজকে বাদ দিয়ে দিলাম হত্যার ষড়যন্ত্রে, তাদেরকে আমরা তো পুরোপুরি বাদ দিতে পারছি না, কিছুতেই না। কারণ সোর্সের মধ্যেও ভূত থেকে থাকতে পারে। সেটা তারা তো চ্যালেঞ্জ করছে প্রতাপ রুদ্রকে প্রতিপদে। তারা তো অত সমাজ সংস্কার হ্যান ত্যান, কোথায় সনাতন ধর্ম, কোথায় যবন আসছে, এসব নিয়ে ভাবিত নয়। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে উৎকলের সিংহাসন। গোবিন্দ বিদ্যাধর ভৈ, এই মন্ত্রীটি, যখন ইসমাইল গাজীকে ছেড়ে দিচ্ছে, বারাবতীকেও ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেখানে প্রতাপরুদ্রের স্ত্রী কন্যারা রয়েছে এবং পরিবারের বাকি সদস্য, যাদের দায়িত্বভার, নিরাপত্তা রক্ষার দায়িত্ব তার হাতে, বিদ্যাধর ভূঁইয়ের হাতে সমর্পণ করে সেখান থেকে চলে গিয়ে দক্ষিণাত্য অভিযানে গিয়েছেন প্রতাপরুদ্র। সেই দুর্গটিকে ইসমাইল গাজী মুসলমান, আবার বলছি ইসমাইল গাজী মুসলমান, আর এ তো হিন্দু, সে তার নিজের রমণী, রাজরমণীদের নিরাপত্তাটাকেও তার হাতে অর্পণ করে দিয়ে কেটে পড়ল এবং সুযোগ করে দিল পরবর্তীকালে ইসমাইল গাজীকে ওখানে ঢুকে আবার বেরিয়ে উড়িষ্যায় পালিয়ে যেতে। ভুল বললাম, মেদিনীপুরে ঢুকে পড়তে, ততক্ষণে প্রতাপরুদ্র ফিরে এসছেন বলে। প্রতাপরুদ্র আমার এখনকার এই যারা, মানে খুব অভিযোগের কথা শুনছি বলেই মনে হলো কথাটা, একদমই ইকুয়েট করাটা ঠিক হবে না, কিন্তু আমার সদ্য প্রাক্তন হয়ে যাওয়া যিনি বাংলার প্রশাসক, তিনি যেরকম ঔদার্য বলে চারদিকের লোকজনকে ঢুকিয়ে নিয়েছেন, প্রতাপরুদ্র এত কিছু জানা সত্ত্বেও ওই বারাবতী দুর্গে ওই গোবিন্দ বিদ্যাধর ভৈকে ডেকে তাকে বললে আরও পদোন্নতি ঘটিয়ে দিলেন, একথা জানা সত্ত্বেও যে সে এই দুষ্কর্মটি করেছে এবং সে ষড়যন্ত্রটি করছে। আর গোবিন্দ বিদ্যাধর ভৈয়ের সঙ্গে, এটা আমার সবটাই কিন্তু আমি আমার মতন করে একতরফা বলছি, গোবিন্দ বিদ্যাধর ভৈয়ের সঙ্গে এই পাণ্ডা পুরোহিতদের যোগবদ্ধ হতে অন্য কোনো অসুবিধা হয়নি। হিন্দু মুসলমান বা অবৈষ্ণব বৈষ্ণবের ব্যাপার নয়,
সোজা কথা, বেসিক থিং ইজ একদম পলিটিক্যাল থট কিচ্ছু নয়, ইকোনমি। জগন্নাথ মন্দিরে যে আয় ব্যয়, রাজা যদি একটু লিনিয়েন্ট থাকে তাহলে আমার সংসার ভালো চলে, কারণ উনি ওদিকে খবর দেন রাখেন না। সুতরাং ওটা রাম মন্দির বা অন্য কোনো মন্দির হয়ে গেলে কোনো ক্ষতি নেই আর কি। এখন তো শুনছি মধ্যপ্রদেশের বগলামুখী মন্দিরও হচ্ছে। সুতরাং ওতে কোনো শাক্ত বৈষ্ণবের কোনো তফাৎ হয় না। অযোধ্যায় রাম মন্দির যদি বৈষ্ণবদের হয়, বগলামুখী মন্দির মহাশাক্তদের। এবার সেখান থেকে মাল ছড়াতে অসুবিধা হয় তখনই যদি রাজার নজরদারিটা তীব্র হয়। প্রতাপরুদ্র যখন মানে সিংহাসনে বসেছিলেন, রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন, তখন এই ব্রাহ্মণ পুরোহিতরা তাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। সুতরাং এটা ধর্মীয় খান না, আর নেবো না, এখন নেবো না, বাড়াবাড়ি হয়ে যাবে। এটা পাইনাপেল পেলাম, নাইস। কিন্তু এটা অসাধারণ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে অসাধারণ। তো যাই হোক, যেটা বলছিলাম যে এবারে এরা যদি ওই আমার যদি নজরদারিটা না থাকে, আর উনি যদি আমার কি বলবো, আমার সন্তুষ্টিকরণ পদ্ধতিতে সন্তুষ্ট হয়ে এখান থেকে মতিগতিটা সরিয়ে রাখেন, তাহলে মন্দিরের মধ্যে দাপট এমন তো নয় যে জগন্নাথ মন্দিরের পুরোহিত বা যারা সেবায় ছিলেন তারা ভীষণ আর কি দয়ার্দ্র চিত্রে সমস্ত যাত্রীদের গ্রহণ করতেন বা তাদের সেবা শুশ্রূষা করতেন, এমনটা নয়। এটা ঠিক কথা, তখনও পাণ্ডাগৃহেতেই থাকাটা তীর্থযাত্রীদের একমাত্র উপায় ছিল। কিন্তু এবং তারাই আর্থিক লেনদেনের মূল উৎস ছিলেন। কিন্তু সেটা তো এইভাবে নির্দিষ্ট অর্থনীতির চোখ দিয়ে দেখা হয়নি কিন্তু, যে হ্যাঁ ওকে বিরক্ত করলে, ওদেরকে আক্রমণ করলে আমার যাত্রী ক্ষতি হতে পারে। আমি তো এটা ভালো করেই জানি, এটুকু জেনে গেছি যে আমার জগন্নাথ মন্দির আমার, এখানে যা আছে আমাকে থাকতে হবে। আমি যখন জগন্নাথকে বাঁচাচ্ছি, নিয়ে যাচ্ছি চিল্কা দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছি মুসলমান আক্রমণের ভয়ে, তখন হিন্দু এই মণিমা জগন্নাথের প্রতি, জগন্নাথকে তোরা মণিমা বলেন, সেই মণিমা জগন্নাথের প্রতি আমার যতটা প্রীতি, সমপ্রীতি আমার নিজের অর্থধনের প্রতি। কালকে থেকে জগন্নাথ যদি এই মন্দিরে না থাকেন, এই শূন্য মন্দিরে আমার 2 পয়সা দক্ষিণা পড়বে না, 100 পয়সা সোনা জমবে না। প্রতাপরুদ্র যতদিন ওখান থেকে সরেছিলেন কোনো অসুবিধা নেই। আর এই অন্য কিছু ভাববেন না, ধর্ম সরিয়ে রেখে স্বার্থ গোষ্ঠী, ইন্টারেস্ট গ্রুপ হিসেবে দেখুন, এই পাণ্ডাদের ইন্টারেস্ট গ্রুপটাকে কবজা করে নিল গোবিন্দ বিদ্যাধর ভোঁই। বললেন, তুমি দেখেছো কিভাবে হাত হয়ে যাচ্ছে লোকটা ওই বাঙালি সন্ন্যাসীর কাছে। ওই বাঙালি সন্ন্যাসী রাজার উপর এতটাই প্রভাব বিস্তার করেছে যে রাজার সব কিছু ছেড়ে দিচ্ছে, যুদ্ধাভিযান পর্যন্ত ছেড়ে দিচ্ছে, অহিংস করে ঘুরে বেড়াচ্ছে। আমার উৎকলের বুকে কোনোদিন তা ছিল নাকি? আমার উৎকল হচ্ছে সেই উৎকল যেখানেতে জগন্নাথ এবং বলরাম সাদা এবং কালো ঘোড়ায় চড়ে কাঞ্চির বিরুদ্ধে যুদ্ধাভিযানে গেছে। আমার উৎকল হচ্ছে সেই উৎকল যেখানে জগন্নাথ এবং বলরাম এই লড়াই করতে গেছেন এবং চিল্কা হ্রদের কাছে তাকে মালিনী বলে গোপালিনী নানা রকম দুগ্ধজাত সামগ্রী খাইয়ে তুষ্ট করেছে। সেই উৎকলে ও অহিংসা করে কি ছড়াচ্ছে, আর রাজাদের হাতে চলে যাচ্ছে। তুমি বুঝতে পারছো? শৈবরা বিরক্তা, কারণ শৈব সাধনার পথটাও কিন্তু চৈতন্য কিন্তু মানতে চাইছেন না। তাহলে পাণ্ডারা বিরক্ত নিজেদের পয়সা চলে যাচ্ছে বলে, শৈবরা বিরক্ত তাদের মত্তা গ্রহণ হচ্ছে না বলে, বৌদ্ধরা বিরক্ত কারণ তারা এতদিন ধরে যে প্রচার করছিল জগন্নাথ তাদেরও একটা তাদের চিন্তাধারার অঙ্গ, চৈতন্য আশায় সেটা কোথাও একটা ধাক্কা খাচ্ছে, ইট হ্যাজ বিন ডেন্টেড সামওয়ে থিওলজিক্যালি। এবং পুরীর মন্দিরে বসে ওই নিমাই পণ্ডিত সে খর্ব করে দিচ্ছে শঙ্করাচার্যের তত্ত্ব। নিমাই পণ্ডিত নিজেই তো শঙ্করাচার্যের হিন্দু তত্ত্বের একটা প্রচণ্ড বিরোধিতা। শঙ্করাচার্য তো কখনো এত অল্প বয়সে সন্ন্যাস নেওয়ার কথা বলেননি। তার তো একটা নিজস্ব বর্ণাশ্রম ভাগ ছিল, নির্দিষ্ট নিয়মে সেখানে ব্রহ্মচর্য থেকে গারস্থ, গারস্থ থেকে বানপ্রস্থ, বানপ্রস্থর পরে সন্ন্যাস, চতুরাশ্রম ভাগ আছে সেখানে। সেই বিধিনিষেধটাও লঙ্ঘন করে দিল এ কাটোয়ায় মাথা খাওয়া কামিয়ে। সুতরাং হি ইজ এ চ্যালেঞ্জিং, এটা প্রতিস্পর্ধা সর্বত্র সমস্ত ধর্মবিশ্বাসের কাছে।
আবার রাজনৈতিকভাবেও প্রতিস্পর্ধা। আর একটা কি, আর একটা হচ্ছে আরজিকর আন্দোলন। কি হয়েছে কিন্তু কেউ জানে না, যেটা ঘটছে সেটাও কিন্তু কেউ জানে না যে সেটা ঠিক ঘটছে না ভুল ঘটছে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা আরজিকর আন্দোলনের সময় ভীষণ ক্ষিপ্ত হয়ে একটা অন্য কিছু ভাবতে শুরু করেছিলেন, তার কারণ তারাও একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে চলে গিয়েছিলেন। ওই মিডিয়া ট্রায়ালটা চৈতন্যের ক্ষেত্রে হয়েছিল। চৈতন্য অনুগ্রাহী ব্যক্তি, চৈতন্যের গুণগ্রাহী যে ব্যক্তি, সেরকম ব্যক্তি, সেরকম পরিবার, সেই পরিবারে কেউ রাজার তহবিল আত্মসাৎকারের দ্বারা দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো। রাজা হয়তো নিজের ভেতরে নিজের চেতনায় বুঝতে পারলেন যে আরে ওকে মেরে তো আমার পয়সাটা আসবে না, ওকে বাঁচিয়ে রাখলে আমার পয়সাটা আসবে, পয়সাটা কোথায় গেছে আমি জানতে পারবো, যে আমার রাজস্বটা তছরূপ করেছে, সেই হিসেবে তার মৃত্যুদণ্ড রোধ করলেন। কিন্তু যারা খাপ পঞ্চায়েতের আসর বসিয়েছিল, তারা নিজেদের নির্দিষ্ট করে দেওয়া কালপ্রিট যেহেতু দণ্ডিত হচ্ছে না, সেই জন্য বলল দেখেছো ওই গেরুয়া পড়া বাঙালিটার সব সন্ন্যাসী চেলা বলে ও আজকে পার পেয়ে গেল রাজার কাছ থেকে। অর্থাৎ দেখেছো ওই মহাপ্রভু মহাপ্রভু বলে রাধা নাম বিক্রি করা লোকটা আসলে ও রাজার উপরে প্রভাব বিস্তার করে রাজকর্মে ও নিজের অধিকার প্রতিষ্ঠা করছে। এটা কারুর শির দাঁড়াতে কোনোভাবে নিজস্ব ভঙ্গিতে হিমশীতলতা উৎপন্ন করেছিল। তাদের সবাই, সমস্ত ইন্টারেস্ট গ্রুপগুলো কিন্তু ত্রস্ত হয়ে গিয়েছে, তাদের ট্রাস্টওয়ার্দিনেস নিয়ে তারা শঙ্কিত। সামাজিক স্বীকৃতি কমে যাবে এরকমটা চলতে থাকলে, এটা তারা হতে দেবে কি করে? এই সামাজিক স্থিতাবস্থা থাকলে না তারা করে কমবে খাবে। আমি একটু পিছোচ্ছি, আপনি দুটো ঘটনা বললেন, তার থেকে আমি বলছি যে এই যে বিবেকানন্দর নাম নিলেন, ও বিবেকানন্দের কথাটা পুরোটা বলিনি, আমি বলি আপনাকে, সেটা শেষ করে নিই, নইলে ওটা আমার খচখচ করবে, আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে রাধেশ্বরী রাধা বৃন্দাবন ধামে গিয়ে বিবেকানন্দ বললেন, বিবেকানন্দের তখন কিন্তু প্রবলচা চলছে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ লোকান্তরিত হওয়ার পরে তিনি সারা ভারত ভ্রমণে বেরিয়েছেন। সেখানে ঠিক করলেন যে এই বৃন্দাবন ধামে আমি কিছু কিনে খাবো না, বা কারোর কাছে কিছু চেয়ে খাবো না, যাঞ্চাও করবো না, ক্রয়ও করবো না। তা ক্রয় আর যাঞ্চার বাইরে কি রইল তোমার? যদি কেউ স্বেচ্ছায় কোনো ভিক্ষা দিয়ে যায়, সারাদিন খাওয়া জোটেনি, রাধে রাধে ধরে বসে আছে, রাধা আছে কি নেই আমিও জানি না, আপনিও জানি না। যোগেশচন্দ্র জ্যোতিষার্ণব বলছেন রাধা নাচছে আসলে অনুরাধা নক্ষত্র, সেটাও কিনা তাও স্বীকৃত বা অস্বীকৃত কোনোটাও নয়, কারণ যোগেশচন্দ্র বিদ্যাসার্ণব এটা বহুদিন আগে বঙ্গদর্শন পত্রিকায় লিখেছিলেন। তাই এসব সরিয়ে রেখেছে কি, ওই রাধা রাধে শ্রীরাধিকার এই নাম উচ্চারণের এতই জোর। ঠিক যখন বৃন্দাবন থেকে বেরিয়ে আসছেন, যখন দিনের শেষ দিনান্ত হয়ে গিয়েছে, কিচ্ছু জোটেনি, অত্যন্ত ক্ষুধার্ত এবং ক্লান্ত, তখন কোত্থেকে কে জানে এসে দিয়ে গেল 4টি রুটি। উনি সেটাকে রাধা নামের মাহাত্ম্য বলেই প্রচার করেছেন এবং জেনেছেন এবং মেনেও নিয়েছেন। সুতরাং ভক্তি বিশ্বাসের জোরে যে কি হয় আর কি হতে পারে এটা বলা খুব মুশকিল। এবার আমি এর জন্য আমি বলছি, ইনক্লুসিভিটিতে যদি দেখি তাহলে আমরা বলছি চৈতন্য মহাপ্রভু ইনক্লুসিভ, আমি একটু ডেভিলস অ্যাডভোকেট করছি, কিন্তু উনি কিন্তু বৈষ্ণব ধর্মের বাইরে বেরোচ্ছেন না, অন্য কোনো মতবাদ কিন্তু মানছেন না, উনি তাদেরকে বৈষ্ণব ধর্মে ঢোকানোর চেষ্টা করছেন, এবং শাক্তদের। উনি ভোজনেই যদি আমি ধরি, হ্যাঁ, একটা বাউন্ডারি তৈরি করে দিচ্ছেন, যেখানে বিবেকানন্দ কিন্তু শাক্ত হয়েও তিনি বৈষ্ণব ধর্মর ওই জিনিসটাকে রাধে রাধে বলতে পিছু পা হচ্ছেন না। যে উনি কোনো বাউন্ডারি দিচ্ছেন না, যে তোমাকে আমার সাথে থাকতে গেলে এই রকম হতে হবে, এই জিনিস ত্যাগ করতে হবে। তাহলে আপনি জাস্ট বিবেকানন্দ তুললেন বলে দুজনের কম্প্যারিজনে যদি আসি, তাহলে ইনক্লুসিভ কে হচ্ছে? দুজনেই সমপরিমাণ ইনক্লুসিভ। কারণ হচ্ছে আপনি জাস্ট সালবিন্যাসটা লক্ষ্য করুন। বিবেকানন্দের জন্ম কত সালে? ঠিক আছে, 8শ শতাব্দী, 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরির শেষের দিকে। আর চৈতন্য তার 200 বছর আগে, 200 বছর আগে মারাই গেছেন 1533,
কিন্তু খাদ্যাভ্যাসে কেন ঢুকছি? খাদ্যাভ্যাস এই জন্য ঢুকছি, যেহেতু আমি আমার ধর্মমতে মনে করছি এগুলো অমেধ্য খাদ্য, অমেধ্য। তার কারণ হচ্ছে এগুলো গ্রহণ করলে আমার সংস্কারে, প্রারব্ধ সংস্কার, আমি যে প্রচলিত ধারায় বিশ্বাস করি চলি, সেই মতে এটা খেলে গ্রহণ করলে আমার সাধন পদ্ধতিতে অসুবিধা হতে পারে বলে মনে করছি। বৈষ্ণবদের তাই অমেধ্য। আর বিবেকানন্দ ছোটবেলা থেকে একটা ইসলামিক এলাকায়, যেখানে মানিকতলার কাছে বাড়ি ছিলেন, সেখানে মানিকতলার পীর ছিল, একটা বড় পীর, এবং সেই পীরটাও কিন্তু আসলে ওই বিশ্বনাথ দত্তদের জমির মধ্যেই ছিল। বিবেকানন্দের মা ওই পীরতলা তৈরি করবার জন্য পরে সাহায্য করেছেন। সেখানে ছোটবেলায় আমি মুসলমানের তামাক খেয়েছি, সেখানে আমি চাচার দোকানে ফাউল খেয়েছি, এবং আমার একটা লিনিয়েন্ট গুরুদেব ছিলেন, তিনি বলেছেন যে ওরে নরেন, মুরগি খেলেও কোনো ক্ষতি নেই, আর তোরা সারাদিন ধরে ওই বৈষ্ণবচিত নিরামিষ আহার ভক্ষণ করলে ওই স্তরে পৌঁছতে পারবেন না, এবং সেটা গুরু ভাইরা মেনে নিয়েছেন। এই জন্যই খাদ্যাভ্যাস। এবং আরও একটা কারণ আছে, চৈতন্যকে কখনো তার বেড়া ডিঙিয়ে সমুদ্র পার করে যেতে হয়নি। যদি একবার ওদিকে যেতে হতো। আমি নিজের কথা তো বলছি না, বিবেকানন্দ কি খেয়েছেন তো খেয়েছেন, কিন্তু আমি একটা জবনকে যদি আমি নিচ্ছি আমার টিমে, হ্যাঁ, যে ছোটবেলা থেকে মানে মাংসই খেয়েছে, এবং মানে খুব আমাদের মতে খুব নিকৃষ্ট মাংস খেয়েছে, তাকে আমি বলছি ওটা ত্যাগ না করলে কিন্তু তুমি আসতে পারবে না এখানে। শুধু কি ওই মাংস ত্যাগের কথা বলেছেন, কিন্তু নারী সঙ্গ ত্যাগের কথা বলেছেন, অনেক ত্যাগ, সেটাই তো বলছি। তার কারণ কি, আমার গ্রুপে ঢুকতে গেলে আমি এখন যদি কোনো আন্দোলন তৈরি করতে চাই, তাহলে আমার যদি কোর গ্রুপটা, এটা খুব প্র্যাকটিক্যাল সেন্সে আমি উল্টো দিকে দেখছি। আপনি যেরকম ডেভিলস অ্যাডভোকেট হয়ে এসব কথাগুলো বলছেন, আমিও কোনো সেমস অ্যাডভোকেট নই, বাট আই এম টেলিং ইউ ফ্রম দ্য প্র্যাগম্যাটিক পয়েন্ট অফ ভিউ, যে একই সঙ্গে চিন্তা করুন তো, আপনি যে কোর গ্রুপটা তৈরি করছেন, যে সেটা যদি তার নৈতিক অবস্থানে শক্তপোক্ত না থাকে, এবং এই নৈতিক অবস্থানের দৃঢ়তা দেখতে গেলে তাদের সঙ্গে বাদবাকিদের সঙ্গে একটা দূরত্ব বা পার্থক্য রচনা করতে হবে। কারণ আমার চ্যালেঞ্জিং যাদের বিরুদ্ধে, সেই ইসলামিক ধারা থেকেও কিন্তু আমি একটা ধারা নিয়ে ফেলেছি অলরেডি অজান্তে। এর আগে কিন্তু এই যূথ উপাসনার বিষয়টা ছিল না, ইসলামে আছে। যে কোনো সেমেটিক ধর্ম, শুধু ইসলাম কেন বলবো, ইহুদিদের মধ্যেও ছিল, এবং জরথ্রুস্ট্রিয়ানদের মধ্যেও ছিল, এবং অবশ্যই ইসলামে ছিল। সেটা হচ্ছে যূথ উপাসনা, একসঙ্গে নামাজ পড়া, একসঙ্গে কোরআন। হিন্দুদের মধ্যে কিন্তু একা উপাস্য এবং একা উপাসিত, এর মাঝামাঝি আর কিছু নেই। আমি এবং তিনি, পরমেশ্বর আর আমার জীবাত্মা, এই দুটোর সঙ্গে আলোচনা, দুটোর সঙ্গে কথন, এবং তার মধ্যে দিয়েই আমাদের উপনিষদের সৃষ্টি, নচিকেতা এবং যমের প্রশ্নোত্তর দ্বিত মাধ্যমে। সেইখানে কিন্তু একটা যূথ সাধনার ধারণা নিয়ে এলেন চৈতন্য, হয়তো অবচেতন থেকেই, যে ওটাকে কাউন্টার করতে গেলে, ওই সংস্কৃতির বিরুদ্ধে আমার নিজের প্রতিস্পর্ধা হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে একটা কোথাও সংকীর্তনের দরকার পড়বে। চাঁদ কাজীর থেকে আমলেতে নবদ্বীপের ব্রাহ্মণ্য সমাজ, তারা তো এই জন্যই আতঙ্কিত হয়েছিল, কারণ তারা এই ধর্ম উপাসনার সঙ্গে পরিচিত ছিল না, যে রাস্তায় বেরিয়ে সংকীর্তন চলছে, রাতভর সংকীর্তন হচ্ছে, এটা ধর্ম উপাসনা কী করে হয়, এবং সেটা ব্রাহ্মণ অব্রাহ্মণ সবাই মিলে একসঙ্গে করছে, এটা প্রচলিত ধারণার ভাঙন চলুন। ঠিক, আমার শুধু প্রশ্নটা, তাহলে আমার তো একটা রুল বুক তৈরি করতে হবে। না, আমার রুল বুক তৈরি করতে হবে, কিন্তু আমি তাকে বলবো যে ঠিক আছে, তুমি আমার এসো, আমার সান্নিধ্যে এসো, আমার রুল বুকটাকে দেখো, দেখে গ্রহণ করো, ইচ্ছা স্বইচ্ছায়। কারণ তুমি আমার থেকে কি বেনিফিটগুলো পাচ্ছ, সেইগুলো থেকেই তুমি স্বইচ্ছায় ভলেন্টারিলি গ্রহণ করবে। আমি বলবো না যে তুমি ওইগুলো ত্যাগ না করলে আমি তোমাকে নেব না। কারণ আপনি এটা বলবেন না এই জন্য, আপনি 21 শতকের মানুষ, আপনি এটা বলবেন না এই জন্য, মাঝখানে একটা 19 শতকের নবজাগরণের মধ্যে দিয়ে বাংলা পাশ্চাত্য কেন্দ্রিক নবজাগরণের মধ্যে দিয়ে গিয়েছে। আর চৈতন্যকে এটা বলতে হয়েছিল এই জন্য যে তিনি তখন একটা সনাতনী সংস্কার অন্ধ সমাজের মধ্যে আর একটা সংস্কারের জন্ম দিতে যাচ্ছেন, এবং যে সংস্কারটা ওই সংস্কারের বিরুদ্ধ মত হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইছে। সুতরাং যা তুমি নয় সেটাই আমি, তোমার যা পূর্ব আমার তা পশ্চিম, এইটা বোঝানোরও কোথাও, আঙুল তুলে দেখানোরও কোথাও ব্যাপার আছে। ইফ ইউ বিলং টু মাই গ্রুপ, দেন ইউ ক্যান নট বিলং টু আদার গ্রুপ।
আমার সেট তত্ত্বে কোনো মিউচুয়ালি জায়গা নেই। দুটো সেট পরস্পরকে ইন্টারসেক্ট করেছে এবং তার জন্য একটা ভূমিক্ষেত্র তৈরি হয়েছে, এরকম কোনো জায়গা নেই। হয় তুমি নয় আমি, হয় পশ্চিমা সংস্কৃতি নয় আমার নবদ্বীপীয় সংস্কৃতি। এবং আমি যে বৈষ্ণব ধারা, সেই বৈষ্ণব ধারারও আমি প্রবক্তা। তৎপূর্বে কিন্তু বাংলায় গৌড়ীয় বৈষ্ণব বলে কিছু নেই, এবং কি অদ্বৈত আচার্যরা যে কৃষ্ণ আরাধনা করছেন সেটা কৃষ্ণার্চন, বৈষ্ণব আচার পালন নয়। না, আচ্ছা আপনি বলুন তো, এখনকার এটা একটুখানি সরে গিয়ে আমি এটা বলছি যে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে, এটা নিরামিষ আমিষের এই প্রসঙ্গটা উঠলো বলে বলছি, মানুষের মধ্যে একটা স্বাভাবিকভাবে না সুখাদ্যের প্রতি একটা আকর্ষণ থাকে। কিন্তু আমার যদি অভ্যাস না থাকে একটা রকম, আর যদি অভ্যাস হয়ে যায় তাহলে আর একটা রকম। অবাঙালি আমার এবং আপনার অনেক বন্ধু বান্ধবী, তারা বলে না বাড়িতে কিন্তু একদম মুরগি টুরগি চলে না, আচ্ছা ঠিক আছে হোটেলে। ঠিক একইভাবে আমার হিন্দু আত্মীয়স্বজনরা, আমার আত্মীয়স্বজনরা এখনো পর্যন্ত হিন্দু আছে, কালকে আমার কন্যারা অন্য কোনো ধর্মের বিয়ে করলে অন্য কিছু হতে পারে, কিন্তু আমার হিন্দু আত্মীয়স্বজনরা তারা প্রায়শই বলে থাকে, হ্যাঁ আজকে নিরামিষ খাবো না, আজকে আমিষ খাবো, বাইরে বেরিয়েছি তো, বাইরেও পালন করতে হবে না, এখানে একটুখানি মাটন কেন, বিফ, এবং বিফটা খাই না আমি, কারণ আমি আবার হিন্দু তো এখন, ইদানিংকালে আবার বিফটা খাই না, পর্ক খেলে চলতে পারে। ঠিক আছে, দিস থিংস আর দেয়ার। সবচেয়ে বিরক্তিকর হচ্ছে শনিবার নিরামিষ খাওয়া, মানে দ্য বেস্ট ডে অফ দ্য উইকেন্ড। শনিবারটা নিরামিষ খাবো, এটা যেন কেন আমি কোনোদিনই মানতে পারি না। না আমার একটা নিজস্ব আমিষ নিরামিষ থিওরি আছে, সেটা এই প্রসঙ্গে একদমই, এটা আমি মানে কোনো মহাপুরুষ নয়, সমাজ সংস্কারক নয়, আমার আমিষ নিরামিষ থিওরিটা খুব পরিষ্কার। আমি অল্টারনেট ডেতে আমিষ এবং নিরামিষ গ্রহণ করি, এবং সেটা বাড়িতে এবং বাইরে সমপরিমাণে। তার যেটুকু বিচ্যুতি ঘটে সেটা হচ্ছে কিছুদিন আমি একদমই মানে বাইরে রসুন পেঁয়াজও খাই না, জৈন খাবার গ্রহণ করি, আর বাদবাকি দিনগুলোতে রসুন পেঁয়াজটা আমি নিরামিষের মধ্যে ঢুকিয়ে দিই। আর ঠিক সোমবার, বুধবার, শনিবার, শুক্রবার, রবিবার, এই দিনগুলো আমি পুরোপুরিভাবে আমিষ ভক্ষণ করে দিই। আমার গোমাংস গ্রহণও আপত্তি নেই, বরাহ অবতার গ্রহণও আপত্তি নেই, এবং এমনকি শ্রী বিষ্ণু আর একটা অবতার, কুর্ম অবতার গ্রহণেও এতদিন আপত্তি ছিল না, যতদিন না সেটা ওই সংরক্ষিত প্রাণীর মধ্যে বিচার্য ছিল। এটা নিজস্ব ভাবধারা, কিন্তু খাদ্য বিষয় এটা যে কোনো সংস্কৃতির একটা নিজস্ব ধারা। সেখানে মানে ওইটাই আমি যখন আমার একটা নিজস্ব টিম তৈরি করতে চাইছি, আমার তো আগে কিছু প্রেসিডেন্স ফলো করে আমি এটা হইনি। সেইখানেই তো আমি যখন ভাঙছি পুরো জিনিসটা, তখন আমি ভলেন্টারি না করে ঘুরে ফিরে আবার সেই একটা রুল বুক নিয়ে নামছি, একটা বেত নিয়ে নামছি। আপনি কমিউনিস্ট হতে পারবেন একসঙ্গে ডেমোক্রেটিক হয়ে? সোশ্যাল ডেমোক্রেটিকরা কিন্তু ফ্যাসিস্ট হয়ে যায়, এটা ইতিহাসের শিক্ষা। এই হিসেবে দেখুন তো, কখনো দেখুন, ফ্রম হিটলার টু নাজিজম, সোশ্যাল ডেমোক্রেটিকরাই ফ্যাসিস্ট হয়েছে। এমনকি যদি আপনি সেই হিসেবে ইন্দিরা গান্ধীকেও ধরেন এবং আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রীকেও ধরেন, এদের এই সোশ্যাল ডেমোক্রেট স্টাইলটা এদের ফ্যাসিস্ট করে তুলেছে। হয়তো চৈতন্যদেব তার এত মানে প্রত্যক্ষ রাজনৈতিক তত্ত্বের পরিষদ তার সামনে উপস্থিত ছিল না, কিন্তু নিজস্ব একটা অভিজ্ঞতা বা যুক্তিবোধের প্রাবল্যে এই কাজটা করেছেন, ওই গণ্ডিটা। এখন 21 শতকের এই পৃথিবীতে দাঁড়িয়ে অনেকে বলছেন কেন চৈতন্য স্বেচ্ছায় এই বিষয়টা গ্রহণের মতন গণতান্ত্রিক পরিসর রচনা করে দেননি। তার কারণ উল্টো দিকেও স্বেচ্ছা ধর্মগ্রহণের বিষয়টা সবসময় ছিল না। ইসলামে যেরকম অনেকে স্বেচ্ছায় পরিবর্তিত হয়েছেন, ধর্মান্তরিত হয়েছেন, তেমনি অনেকেও এই রাজার শাসনের ভয়ে, আরও বেত্রাঘাতের ভয়ে সুবুদ্ধি রায়ের মতন মানুষেরা ধর্মান্তরিত হয়েছিলেন। চৈতন্য নিজেই চোখে দেখেছেন যে সুবুদ্ধি রায় ধর্মান্তরিত হয়েছেন, এবং সুবুদ্ধি রায়কে আপনি বলছেন যে এত লিবারেলের কথা, তাহলে সুবুদ্ধি রায়ের প্রসঙ্গটা এসে গেল। থ্যাংক ইউ ফর টেলিং মি, গিভিং মি দ্য ক্লু ফর অল দিস থিংস। সুবুদ্ধি রায় ব্রাহ্মণ সমাজ থেকে তাকে পতিত করে দেওয়া হয়েছে, তার কারণ তিনি গোমাংস খেয়ে ফেলেছেন, ইচ্ছা করে যায়। তাকে যবন রাজার ইয়েরা মুখে ঢুকিয়ে দিয়েছে, তুমি গোমাংস খেয়েছো, সঙ্গে সঙ্গে আমার কাঠিন্যপ্রবণ হিন্দু সমাজ কি বলল, আমি এই তোমাকে নেব না, বেরিয়ে যাও।
সুবুদ্ধি রায়কে বার করে দিল, বারাণসীতে পাঠিয়ে দিল, এবং সেখানকার পণ্ডিতরা তাকে কি বললো যে তোমাকে এই করতে হবে। মুদ্রা কথা হচ্ছে তপ্ত যদি ওই মোম খেতে হয়, প্রদীপের ঘি খেতে হয়, তা তুমি এমনিতেই মরে যাবে, বলে ওই মৃত্যুতেই তোমার পরিণতি। আর যুক্তিবাদী চৈতন্য সেখানে দেখুন, এই গোমাংস ভক্ষণকারী হিন্দুটিকেও নিজের ক্ল্যান থেকে বেরোতে দেবেন না বলে তাকে কি বললেন, এসব কিছু দরকার নেই, তুই শুধু একবার 10 বার মুখে হরিনাম বলো না, হরির নাম ওইব কে বললাম, হরির নাম ওইব কে বললাম, হরির নাম ওইব কে বললাম, ওই হরিনামই তোমার শুদ্ধি। ওইটুকু উচ্চারণেই তোমার জিহ্বায় সরস্বতী অধিষ্ঠান করবেন কিনা জানি না, বিষ্ণু জেগে উঠবেন কিনা জানি না, সেসব কথা বলতে যাচ্ছেন না চৈতন্য, তোমার শুদ্ধি হয়ে যাবে। অর্থাৎ যুক্তিবাদী পদক্ষেপে আমার নিজের গোষ্ঠীটাকে ধরে রাখা। সার্জিক্যাল স্ট্রাইক একটাই হয়েছিল, সেটা হচ্ছে জবন শ্রেণী থেকে হরিদাসকে তুলে আনা, জবন হরিদাসকে, ওটাই একটাই সার্জিক্যাল স্ট্রাইক, অন্য শিবিরে ঢুকে। নইলে ইসলামীদের মধ্যে, ইসলামীয় ধর্মভাবাপন্নদের মধ্যে বৈষ্ণব সংস্কৃতি প্রসারের জন্য আলাদা করে কোনো আগ্রহ শ্রী চৈতন্য দেখাননি। এবার একদম শেষে এসে পৌঁছেছি। তার মধ্যে একটা মেন যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আজকে যতগুলো জীবনী দেখছি ওনার, তার মধ্যে ম্যাক্সিমামই ওড়িয়া লেখকরাই লিখেছেন, যেখানে চৈতন্য মহাপ্রভু আসলে বাংলার 18 বছর জন্য উড়িষ্যায় গেছিলেন। বাঙালিদের মধ্যে ওনাকে নিয়ে এত আগ্রহটা কম কেন? আর তার সাথে আমি একটা বলে দিই, কারণ আরেকটা যেই তত্ত্ব নিয়ে আমি শেষ অবধি রেখে দিয়েছিলাম, যে চৈতন্য মহাপ্রভুকে হত্যা করা হয়েছে, এবং এই অন্তর্ধান নিয়ে কথা বলতে গেলে আরেকটা অন্তর্ধান এসে যায়, যিনি কাহা গেলে তোমা পায়ে লিখেছিলেন, জয়দেব মুখোপাধ্যায়, তিনিও হারিয়ে গেলেন। এখন সেটাও হত্যার তত্ত্ব হতেই পারে। তো আপনিও লিখেছেন, প্রথম কথা হচ্ছে আপনার নিজস্ব, ভয় করেন। আর দ্বিতীয় হচ্ছে যে বাঙালিরা কি এই জন্যই একটু দূরে সরে আছে? এখানে আমিও আমার নিজস্ব কিছু কথা বলি। এক নম্বর কথা, ভয় করেনি। তার কারণ আমার প্রথম থেকেই বিষয়টার মধ্যে একটা ধোঁয়াশা লেগেছে। যতদিন না এই দীনেশচন্দ্র সেনের মতন মানুষরা তাদের বইতে কথাটা তুললেন, যেটা নিয়ে জয়দীপ মুখোপাধ্যায় শুরু করছেন, ততদিন কিন্তু এই রহস্য মৃত্যু তত্ত্ব সেভাবে সামনে আসেনি, কেউ আলোচনা করেনি। এটা একটা ধর্মীয় বিষয়, তিনি জগন্নাথে লীন হয়ে গিয়েছেন, বাঙালি নতমস্তকে সেটা মেনে নিয়েছে। যতই সৃজিত মুখার্জি গৌরাঙ্গের নাম রে তার শেষেতে অবধূত নিত্যানন্দকে নিয়ে এই প্রশ্ন তুলে তাকে নীলাচলে পাঠিয়ে থাকেন, আদতে কিন্তু বাঙালির এ নিয়ে কোনো একটা মাথা ব্যথা ছিল না। এই জন্য, কারণ বাংলা থেকে চৈতন্য চলে গিয়েছেন, সেখানে আন্দোলন স্তীমিত হয়ে পড়েছে, সেখানে আন্দোলনের অভিমুখ ঘুরে গিয়েছে, পতাকা ধরে নিয়েছেন একজন অবধূত নিত্যানন্দ এবং অন্যদিকে অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত আচার্য। তাহলে পুরো গৌড়ীয় ধারা এবং অবধূত ধারা, এই দুটোর মাধ্যমেতে আন্দোলনটা এখানে যা চলছে, যা চলছে না। আর বাংলায় এ নিয়ে কোনো উত্তরল নেই। এই জন্য উত্তরল নেই তার কারণ তার আগের বছর, মানে শ্রী চৈতন্য অন্তর্হিত হওয়ার আগের বছর থেকে একমাত্র রথযাত্রার সময় বাংলা থেকে দল যেত ওখানে। চৈতন্যের নির্দেশেই যাওয়াটা বন্ধ হয়ে গিয়েছে। এবং দল তো যেত শুধু নয়, তারা সচিমায়ের কাছ থেকে বড়ি থেকে শুরু করে মিষ্টান্ন থেকে শুরু করে সব কিছু নিয়ে যেতেন। এবং চৈতন্য যে কাছাকাছি ওই অবস্থানটা বেছে নিয়েছেন, সেটা যে বাংলা উড়িষ্যার এই চলাচল মাধ্যম, মাতৃ সান্নিধ্য কোনোদিন হারাতে চাননি। এবার এটার মধ্যে যদি অনিমেষ আপনি কোনো মেল সোভিনিজম দেখতে পান, যে স্ত্রী সান্নিধ্য চলে যাক, মাতৃ সান্নিধ্য প্রয়োজনীয়, সেটা অন্য বিষয়। কারণ এটাও আমার একটা অন্য বিষয়, আমি পরে আর একটু পড়াশোনা করে একটু জেনে, যে যতটা লক্ষ্মীদেবীর প্রতি তিনি আকৃষ্ট ছিলেন, দ্য লেডি চোজেন বাই হিম, ততটা বিষ্ণুপ্রিয়া অনুরক্ত ছিলেন কিনা।
সেটা তো আমরা এখনকার যুগেও দেখতে পাচ্ছি। মানে আমি একজন মুখ্য আমাদের দেশের যিনি একদম উপরে আছেন তারও মাতৃ সান্নিধ্য রেখে স্ত্রী সান্নিধ্য থেকে সরে এসেছিলেন। তো যাই হোক, সেটার মধ্যে নাই ঢুকে বলছি। কারণ হচ্ছে যশোদাবেন আর সচিমাতাকে এক করে ফেলাটা বোধহয় আমার পক্ষেও, যাই হোক। হ্যাঁ, এবারেতে যেটা পরিষ্কার হিসেব সেটা হচ্ছে যে এটা তো ছিলই, এবং আগে বসে থেকে যাচ্ছেন না এবং অন্তরিত হয়ে গেলেন, তাহলে আমার তা নিয়ে কোনো সন্দেহ উত্তরণ রইল না। এবং যেহেতু অন্তরিত হয়ে গেছেন, সেই জন্য এটা নিয়ে আর বিন্যাসের কোনো ব্যবস্থা থাকলো না। কিন্তু ওড়িয়ারা লক্ষ্য করুন, তারাই কিন্তু, আমি এই জন্য এই পরেরটায় আসতে চাইছি, এটা আপনি বলে ভালো করছেন, এই জন্য বাংলার কোনো লেখক, এরা সবাই তো যারা চৈতন্য জীবনীকার, চৈতন্য জীবন সাহিত্যের ধারাটাই তো চৈতন্য মৃত্যুর বহু বছর পর থেকে শুরু হয়েছে বাংলায়, এবং সেটাই বাংলায় জীবনী সাহিত্যের প্রথম সূচনা। তারা অবশ্যই গবেষণাধর্মী ছিলেন না, তারা অবশ্যই লোকমুখে শুনেছিলেন, এবং তাদের ক্ষেত্রে ধর্মীয় বিশ্লেষণের বিষয়টা অনেক বেশি প্রাধান্য পেয়েছিল কবিরাজ গোস্বামীর লেখাতে। লোচন দাস জয়ানন্দরা একটু সরে এসেছেন, এবং তারা যেহেতু, লক্ষ্য করুন, তারা যেহেতু মৃত্যুটাকে সুনির্দিষ্ট করে দিচ্ছেন, একটা মানবিক মৃত্যুর আকার দিচ্ছেন, সেই জন্যই কিন্তু জয়ানন্দ বা লোচন দাসের এই গ্রন্থগুলো, চৈতন্য মঙ্গল, কিন্তু বাংলায় যে চৈতন্য ভাবাপন্ন বৈষ্ণব সমাজ, সেখানে স্বীকৃত গ্রন্থ নয়। সুতরাং বাঙালির এটা অনাসক্তি, এর মধ্যে কোনো অলৌকিকত্ব নেই বলে। নরমানব মারা গেছেন, মহামানব হতে পারেন, কিন্তু তার মানব শরীর তিনি পরিত্যাগ করেছেন, শেষ মারা গেছেন তিনি আহত অবস্থাতেই হোক, তাকে হত্যাই করা হোক, যেভাবে মরে গেছেন, ও নিয়ে বাঙালির আর কোনো মাথা। একটু থামাচ্ছি, এইটা আমরা এটা নিয়ে বিশেষ কথা বলিনি। উনি যেটা বলছেন সেটা হচ্ছে, একটা তত্ত্ব আছে যেখানে উনি খালি পায়েই তো ঘুরতেন, তাতে হয়তো বা পা কেটে গেছিল কিংবা কিছু করে, টিটেনাস, সেপটিক, যাই হোক, একটা আমাদের নর্মাল মানবিক রোগেই উনি মারা গেছিলেন। ডিটেলসে বলি, মাধব পট্টনায়কের লেখাতে মাধব পট্টনায়ক বলছেন, আমি সেই অন্তিম মৃত্যুর একমাত্র সাক্ষী। এবং মাধব পট্টনায়কের এই বইটার সম্পূর্ণ ওড়িয়াতে লেখা এই বইটার বঙ্গানুবাদ করেছেন বিষ্ণুপদ পণ্ডা, দীর্ঘদিন ধরে উড়িষ্যার কলেজে পড়িয়েছেন। সেই বিষ্ণুপদ পণ্ডার সেই বইটা আপনি, মানে অনুবাদ গ্রন্থটা, দেজ প্রকাশন এখন আর বার করে কিনা জানি না, কিন্তু এই সুধাংশুবাবু অপুদের এই দেজের একটা বই ছিল, দিব্যগ্রন্থ মহাজীবন বলে, পুরোপুরি অনুবাদ, একদম অনুবাদ। ওখানে কি বলেছে, তারপরে কি বাংলায় হচ্ছে। মাধব পট্টনায়ক নিজের সাক্ষ্য রেখে যেটা বলছেন, যে যেটা আমি কখনোই বাংলা লেখায় পাবি না, কারণ সে তখন তো বাংলা থেকে কেউ যায়নি। তা তিনি বলেছেন ওই ইটল আঘাত, যেরকম জয়ানন্দ বলেছেন যে ইটল আঘাত লেগেছিলেন, এটা নিয়ে তিথি নক্ষত্র এদিক ওদিক হতে পারে, অক্ষয় তৃতীয়ার সময় লাগলো, তার রুক্মিণী অমাবস্যার সময় লাগলো, নাকি রথযাত্রার সময় লাগলো, এটা নিয়ে একটা মানে বিতর্ক বা গবেষণার জায়গা রয়েছে। কিন্তু ইটল আঘাত লাগলো পায়, এবং তার থেকে সেপ্টেসিমিয়া হলো, উনি ঢুকলেন মন্দিরেতে, এবং সেখানে গিয়ে অজ্ঞান হলেন, এবং অজ্ঞান অবস্থাতে পড়ে থাকলেন। তার পাশে কিন্তু তখন মাধব পট্টনায়ক এবং তার গুরুদেব যিনি বড়ি জগন্নাথ দাস, এছাড়া কেউ নেই কিন্তু। মানে বাদ বাকিরা তাকে গিয়ে খুব সেবা শুশ্রূষা দিলেন, এরকম নয়। এটা অনেকটা আমার মনে হয় ওই পরবর্তীকালে আমাদের যে ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, যেভাবে নেকেড ফকিরকে মারা, অনশনে মরলে মরতে দাও বলেছিলেন, ওরকম বলতে, বাড়ি পড়ে আছে, পড়ে থাক। সেটাই বলছি, উনি যখন ছিলেনই তাহলে চিকিৎসা পেলেন না কেন? সেই তো বলছি, অবজ্ঞা। বাদ বাকিরা কিন্তু তার মতো যে সেবা করেছে, চিকিৎসায় হয়তো প্রসাদ ছিল না, এবং তারপরে যখন উঠলেন সুস্থ হয়ে, তখনক্ষণে ভেতরে ঢুকেছেন যখন, তখন হয়তো ইদানিংকালে বিধুরঞ্জন বলে একজন ব্যক্তি ডক্টরেট করেছেন, তিনি চৈতন্য মার্ডার বলে একটা বই লিখেছেন, ওড়িয়া ব্যক্তি, এবং সেখানেতে স্পষ্টভাবে দিবাকর দাস, মাধব দাস, এই মাধব পট্টনায়ক, এদের বিভিন্ন গ্রন্থ থেকে, যদি ওড়িয়া চরিত্র যেগুলো, আমি তো ওড়িয়া অতটা সরগরম নেই, এবং ওড়িয়ায় ওই ওখানকার লোকজন ছাড়া আমি পড়তে পারি, কিন্তু চটপট করে ওই ডায়ালেক্টসের মানেগুলো আমার পক্ষে উদ্ধার করা সম্ভব হয় না এখনও। তারা যা বলছেন তদনুসারে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, উনি প্রবেশ করলেন, প্রবেশ করে রোজকার মতো ওইভাবে আহত অবস্থায় যখন একটুখানি জ্ঞান ট্যান ফিরেছে তখন প্রবেশ করেছেন, ইতিমধ্যে কিন্তু বাইরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতর থেকে কেউ প্রবেশ করতে পারে, বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না ভেতরে। উনি গরুস্তম্ভের কাছে দাঁড়িয়েছেন, জগন্নাথকে দেখছেন,
এবং সেই সময় প্রবল আঘাতে চারদিকে যা পর্যবেক্ষণ তদনুসারে মনে হচ্ছে, প্রত্যক্ষ দর্শক না থাকলেও, যে পাণ্ডাদের মধ্যে পাণ্ডারা নিঃসন্দেহে বলশালী ছিল, কারণ তারা সমস্ত তীর্থযাত্রীদের ঠেকিয়ে রাখতো, তাদের প্রবেশ ইত্যাদি পরিচালিত করত। তাদেরই কারো প্রবল আঘাতে তিনি লুটিয়ে পড়েন, এবং যার জন্য রাত্রি 10 ঘটিকায় আবার তার মৃতদেহটা ওখানে পড়ে থাকতে দেখা গেছে। এরকমও ওড়িয়া সাহিত্যে প্রমাণটা রয়ে গিয়েছে। 3টে থেকে 10টা কিছু নেই। 3টে থেকে 10টায় মাদল পাঞ্জিতেও কোনো উল্লেখ নেই, কোনো অনুল্লিখিত বিষয়। এবং তারপরে জানানো হচ্ছে যে এবার রাজাকে তাদের খবর দিতে হবে। রাজা তখন বলছেন দ্বার বন্ধ করে রাখো যতক্ষণ না মৃতদেহকে সমাধিস্থ করা হচ্ছে। এবার সমাধিস্থ নিয়ে নানা রকম তত্ত্ব আছে। একটা হচ্ছে প্রাচী নদী বলে, যে এখন ইদানিংকালে ওই পুরী মন্দির যখন সংস্কার হচ্ছিল তখন একটা রত্নগৃহ থেকে একটা দীর্ঘ পথ সমুদ্রের দিকে সুড়ঙ্গ চলে গেছে, আবিষ্কৃত হয়েছে সাম্প্রতিককালে, মাস 4-6 মধ্যে। সেই পথ দিয়ে প্রাচী নদীতে পড়ে গেছে। প্রাচী মানে হচ্ছে উড়িষ্যার গঙ্গা, উড়িষ্যা থেকে গঙ্গা জ্ঞান করে, সেখানে মৃতদেহ ভাসানো যেতে পারে। আর একটা বিধুরঞ্জন যেটা বলছেন যে ওই দক্ষিণের দরজার কাছে সেখানে 3টে নাকি সমাধি মন্দির আছে। একটা বড় সমাধি মন্দির, সেখানে চৈতন্য মহাপ্রভুর পা, সেটা আমি দেখেছি, পা মুদ্রিত আছে, সেখানেই সমাধিস্থ করা হয়েছে। এবং এই সময়টা লেগেছে ওই পুরোটা আর কি মেকওভার করতে। তা এটা হতেই পারে, এটা রাজনৈতিক প্রতিহিংসার বিষয়। এবং তারপর থেকে কিন্তু উড়িষ্যার রাজনীতিতে পরপর বদল ঘটে গেছে। প্রতাপরুদ্রকে সরানো হয়েছে, তার ছেলেকে আনা হয়েছে, তাকেও মেরে ফেলা হয়েছে, তার আর একটা ছেলেকে আনা হয়েছে, তাকে সিম্পলি ওই বলুন ঘোড়সওয়ারের করতে গিয়ে সে পড়ে গেছে এবং মরে গেছে, যেরকমটা হওয়া উচিত ছিল না। এবং তারপরে শেষ পর্যন্ত গোবিন্দ বিদ্যাসাগর ভৈউ নিজের হাতে ক্ষমতাটা দখল করেছেন এবং উড়িষ্যায় ভৈ শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ রাজার মন্ত্রী এতদিন ধরে যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্রের সমর্থ হয়েছে। আর উল্টো দিকে শিশির কুমার ঘোষ চৈতন্য মৃত্যুর প্রায় 400 বছর পরে অমিয় নিমাই চরিত লিখতে গিয়ে দেখছেন, এটা আশ্চর্যের কথা নয়, আপনি অমিয় নিমাই চরিত খুলে দেখতে পারেন। শিশির কুমার ঘোষ সেই সময়তে শান্তিপুর নবদ্বীপে গিয়ে বিষ্ণুপ্রিয়ার নাম জানেন এরকম হিন্দু বাঙালিকেও খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, তারপরে তো বিষ্ণুপ্রিয়া দেবী পূজিতা হচ্ছেন, এখন মন্দিরে উপাসিতা হচ্ছেন দেবী জ্ঞানে, হওয়াটাই উচিত। কিন্তু আমাকে বলুন, 300-400 বছরের মধ্যে সাধারণ বাঙালি কোন অভিপ্রায়ে তার নাম ভুলে যাবে? তার উপর তো কোনো চাপ ছিল না। আমি যদি ধরেও নিই উড়িষ্যায় চাপ ছিল, এখানে চাপ ছিল না। এখানে আসলে অনীহা ছিল। মৃত্যু যখন পার্থিব কারণে হয়েছে তখন তা নিয়ে আর, তাতে যখন কোনো অলৌকিকত্ব নেই, যখন পুরোটাই তিনি লৌকিক পুরুষ, তখন তাকে নিয়ে আর অতিরিক্ত মাথার প্রক্ষালনের দরকার নেই। একদম শেষ প্রশ্ন, মায়াপুর কে আবার পপুলার করতে, নবদ্বীপকেই আবার পপুলার করতে হঠাৎ ইসকনের দরকার পড়লো কেন? কেন চৈতন্য মহাপ্রভুর ব্যাপারটাই, বাঙালিদের নিয়েই কথা বলছি, চৈতন্য মহাপ্রভুর নিজের গরিমাতেই মায়াপুর অত পপুলার থাকলো না? আমার শেষ উত্তর, এর একটাই কারণ, মহাপ্রভু যুগ বিপ্লব শ্রী চৈতন্যকে আমরা ন্যাকা চৈতন্য বলে প্রচার করেছি। গৌড়ীয় ভাবে ভাবিত, রাধা ভাবে ভাবিত বৈষ্ণব চর্চাটাকে আমরা নিজেরাই ন্যাড়ানেড়ি চর্চার অবজ্ঞাত পর্যায়ে পরিণত করেছি, যার থেকে জাত বৈষ্ণবের সৃষ্টি হয়েছে, অথচ তার ধর্ম সংস্কার এবং রাজনৈতিক সংস্কারটা পুরোপুরি আড়ালে চলে গেছে। চৈতন্য নিয়ে কখনো গবেষণাই হয়নি বাংলায়। সুতরাং প্রকৃত মায়াপুর কবে ঢুকে গেল? যতক্ষণ না সাহেব শুভরা এসে এখানেতে হ্যারে নাম করেছে, ততক্ষণ আমাদের হরিনামের প্রতি আকুতি জাগেনি। এই কারণেই বাঙালির মতো এরকম আত্মবিস্মৃত জাত এবং আত্মঘাতী জাত তো আর সারা ভারতবর্ষে তৈরি হয়নি। আজকে তাহলে এটাই থাক, আরেকবার বসবো। ওই প্রথম যেই ডিসকাশনটা বলেছিলাম আজকের এই টপিকটা থেকে সরে যাওয়া হবে, ওটা রেখেছিলাম আলাদা করে, ওইটা নিয়ে আলোচনা করার আরেকদিন বসবো। কারণ এরকম ভালো বিকেল আমার অনেকদিন কাটেনি। ধন্যবাদ, নমস্কার, এখানেই শেষ করি।
আরও আপনারাও আমাদের বাংলার ইতিহাস সম্বন্ধে একটু অবগত হন। অন্য রাজ্য বাংলার লোককে নিয়ে যতখানি চিন্তিত, বাঙালি ততখানি নয়, এটা শুনতে যেন কেমন একটা লাগে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।